আজকের এপিসোডটা কিন্তু অনেক ভয়ের। আপনারা সবাই প্রস্তুত আছেন তো? চলুন আমরা দেরি না করে শুরু করে দেই ভিডিওটা। যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ বিজয় আহমেদ। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার সদর উপজেলার ১ নং হাটস হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়া গ্রামে। ঘটনাটি এই পুরাতন কুষ্টিয়া গ্রামেই ঘটেছিল। ঘটনাটির সময়কাল ১৯৯২ কি ৯৩ সাল এরকমটা হবে। ঘটনাটি যেখানে ঘটে সেখানে একটা মাঠ রয়েছে। মাঠের এক পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা, অন্য পাশ দিয়ে বয়ে গেছে গড়াই নদী। বেশ বড় একটা মাঠ। মাঠের দুই পাশে দুটি কবরস্থান অবস্থিত, একটা পদ্মা নদীর সাইডে, আর একটা যেখানে রয়েছে ওখানে একটা গ্রাম রয়েছে ওই গ্রামের পাশে। গ্রামের পাশে যে কবরস্থানটা অবস্থিত তার পাশে রয়েছে একটা জায়গা যেটা স্থানীয়ভাবে হাজরা তলা নামে পরিচিত। ওখানে হিন্দু ধর্মাবলম্বী লোকেরা বিভিন্ন পূজা অর্চনার আয়োজন করে মাঝে মাঝে। ওখানে বেশ কয়েকটি মাদার গাছ রয়েছে, একটা গাব গাছ রয়েছে, একটি জাম গাছ রয়েছে, এছাড়া ভিন্ন প্রজাতির কয়েকটা গাছ ওখানে রয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই মাদার গাছের ফুল এটা হালকা হলুদ রঙের হয়ে থাকে। আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে এই হাজরাতলার চারপাশে দিনের বেলাতেই মানুষ খুব একটা আসা যাওয়া করে না, একান্ত প্রয়োজন হলে যায়। এছাড়া ওদিকটাতে লোকজন আড্ডা দেওয়া হোক বা যে কোনো কারণেই হোক খুব একটা যায় না। বিশেষ করে ওই যে ৯২-৯৩ সালের প্রেক্ষাপটে আমরা আলোচনা করছি আর কি, ওই সময়ের যে প্রেক্ষাপট তাতে এমনটাই ছিল। আগে গ্রামে যে মাঠগুলো ছিল তারা কিন্তু বিভিন্ন ধরনের ফসল সেই মাঠে ফলানোর চেষ্টা করতেন। এক এক সময় এক এক ধরনের ফসল সিজন ওয়াইজ আর কি। একবার হয় কি, এই মাঠে মোটামুটি যত কৃষক ছিলেন সবাই মটর এবং খেসারি চাষ করেন। আল্লাহর অশেষ রহমতে ফসল অনেক ভালো হয়। ফসল ঘরে তোলার কিছুদিন আগে, মানে ঘরে তুলবেন, কাটাকাটি হবে, তোলার উপযোগী হয়েছে, এই ঘরে তোলার কিছুদিন আগে সব কৃষক লক্ষ্য করেন যে তাদের জমিতে যে ফসলগুলো ছিল এগুলো মনে হচ্ছে দিন দিন কমে যাচ্ছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে এই মাঠের আশেপাশে কিন্তু অনেকেই অনেক গরু রাখতেন। ফসলের পরিমাণ দিন দিন কমে যাওয়ার কারণ হিসাবে সবাই চিন্তা করেন নিশ্চয়ই এই গরুর মালিকরা রাতের বেলা এই মটর এবং খেসারি খাওয়ানোর জন্য গরুগুলোকে মাঠের মধ্যে ছেড়ে দেন, আবার নিয়েও যায়। এই জন্যই ফসল কমে যাচ্ছে, এটা মনে হওয়াটা একদম স্বাভাবিক ব্যাপারই ছিল, কারণ দিনের বেলা তো অনেক গরুই ওই আশেপাশে বাঁধা থাকতো আর কি। এখন এই গরুগুলো কাদের এটা তো শনাক্ত করা যাচ্ছিল না। সব কৃষকরা মিলে ঠিক করেন যে ৩ জন করে পাহারাদার দায়িত্ব পালন করবেন। এই যে যেই পাহারা, এই পাহারার দায়িত্ব পান একজন ব্যক্তি যিনি এই বিজয় আহমেদ ভাইয়ের সম্পর্কে চাচা হন, তার নাম হচ্ছে অফির উদ্দিন। এই অফির উদ্দিন চাচা দায়িত্ব পান, আর তার ২ জন বন্ধু তার সাথে দায়িত্ব পান। ২ জন বন্ধুর একজনের নাম রেজাউল আর একজনের নাম হচ্ছে আসাদুল। তাদের ৩ জন রাতে মাঠে থাকার জন্য একটা ঘর তৈরি করা হয়েছে, বিশেষ করে যারা পাহারা দেবেন তাদের জন্য। তো সেই ঘরে তারা থাকবেন, যেই রাত্রে যাদের পাহারা তারা সেই রাত্রে ওইভাবেই থাকবেন আর কি, ওই ঘরের মধ্যে। তারা গিয়েছেন, শুরু হয় তাদের মাঠ পাহারা দেবার কাজ। তারাই কিন্তু পাহারা শুরু করেছে, মানে তাদের আগে অন্য কেউ কিন্তু পাহারা দিয়ে জানে, মানে তাদের ৩ জনকে দিয়ে পাহারার কাজটা শুরু হয়। টানা কয়েকদিন তারা পাহারা দেয়, তেমন কোনো সমস্যা দেখা দেয় না। তবে তারা যে কয়েকদিন পাহারা দিয়েছে, ২ দিন বা ৩ দিন, কোনো ফসলের কমতি হয়েছে এমনটা কিন্তু মনে হয়নি। তাহলে বোঝা গেল যে কেউ তার গরু নিয়ে রাতের বেলা এই ক্ষেতের মধ্যে নামিয়ে দিতে পারছে না। তাদের যেই সন্দেহটা ছিল সেটাই ফলে গেল বলে তারা মনে করছিলেন, যেহেতু ফসল কমছে না আর ওরা ভালো করে পাহারা দিচ্ছিল, ওদেরকে আরো কয়েকদিনের পাহারার দায়িত্ব দেওয়া হলো। তো এভাবে কয়েকদিন দেওয়ার পর এক রাত্রে তারা ৩ জন ঘরে বসে, ওই যে ঘরটা তারা তৈরি করে হয়েছিল ওইটায় বসে গল্প করছেন। আর তাদের কাছে কিন্তু টর্চ লাইটের ব্যবহারটা আসলে ওরকম ছিল না। তারা হাতে হারিকেন নিয়ে পাহারা দেওয়ার চেষ্টা করতেন আর কি, মানে তাদের কারো কাছে টর্চ লাইট ছিল না। হ্যাঁ, অন্য লোকের কাছে ছিল, তবে তাদের ৩ জনের কাছে ছিল না। তারা ৩ জন বসে বসে গল্প করছে। রাত আনুমানিক ২টো কি ৩টা বাজে। হঠাৎ করে তাদের কানে একটা শব্দ আসে। শব্দটা বাইরে থেকে আসছে। অনেকগুলো গরু একসাথে হাঁটলে যেরকম শব্দ হয়
গরুগুলো অনেক সময় নিঃশ্বাস ছাড়ে, নিঃশ্বাস নেয়, ফোঁস করে, অনেক সময় বোঝা যায় যে এখানে কিন্তু গরু আছে বা মহিষ আছে। গোয়াল ঘরের পাশ দিয়ে হাঁটলে গরুর এক ধরনের জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ, যেটা মাঝে মাঝে গরু করে থাকে, এরকমটা শোনা যায়। তো মনে হচ্ছে ওইভাবে কোনো নিঃশ্বাস নেওয়ার শব্দ আসছে, আর একসাথে অনেকগুলো গরু হাঁটলে কিন্তু এক ধরনের শব্দ হয়। যারা এই শব্দটা পেয়েছেন তারা বুঝছে, যেহেতু ওনারা গ্রামের মানুষ, ওনারা তো এই ধরনের শব্দের সাথে অভ্যস্ত। ওনারা চিন্তা করলেন যে এই যে রে, এতদিনে আজকে পাচ্ছি, মনে হয় আজকে পাচ্ছি যে চোর কারা কারা নিয়ে আসে। গরু তো ঠিকই আছে, নিশ্চয়ই গরুর সাথে মালিকও আছে। ওরা তিনজনই আস্তে আস্তে বের হয়েছে। বের হওয়ার পর ওনারা গরু খুঁজে পায় না ওইভাবে, কোন দিক থেকে এই শব্দটা আসছে। একটা পর্যায়ে তারা বুঝতে পারেন শব্দের উৎসটা হচ্ছে ওই হাজরাতলা, আর হাজরাতলার কাছে একটা গোরস্থান রয়েছে, ওই সাইড থেকেই আসছে। ওনাদের তিনজনের কাছেই কিন্তু তিনটা বড় বড় দা ছিল, ধারালো দা। অনেক সময় যেই দা গুলোকে আমরা দেখি, বিশেষ করে খেজুর গাছ, যেই খেজুর গাছ কেটে চেঁচে যেখান থেকে রস বের করা হয়, এই চেঁচে ফেলার জন্য কিন্তু খুবই ধারালো এক ধরনের চকচকে দা দরকার হয়। এই টাইপের বড় দা তাদের কাছে ছিল, খুবই ধারালো। তিনজনের কাছে তিনটা দা ছিল, তিনটা দা নিয়ে বাইরে বের হয়েছে যে কার গরু আজকে ধরবো, গরু সমেত গরুর মালিককেও ধরবো। তারা যখন বাইরে বের হয়ে কিছুটা পথ এগিয়েছে ওই শব্দের উৎসকে লক্ষ্য করে, তখন তারা দেখে যে এক পাল গরু, গরুর সাইজগুলো স্বাভাবিক গরুর মতোই, এই এক পাল গরু খেসারি ক্ষেতের মধ্যে নেমে আরামসে এগুলো খাচ্ছে। তারা তো তিনজন এগিয়ে গিয়েছে, কিন্তু গরুর মালিককে দেখতে পাচ্ছে না। এই যে তিনজন এগিয়ে আসলো হাতে হারিকেন নিয়ে, তারপরে হাতে এই ধারালো দা নিয়ে, এই গরুগুলোর কোনো ভ্রুক্ষেপই নেই, তারা খেয়েই যাচ্ছে, তো খেয়েই যাচ্ছে। এখন তারা তিনজন মিলে একটা চিন্তা করে যে একটা কাজ করি, একটা গরুকে ধরে রাখি, তারপর দেখি গরুটা কার। আর একজন বলতেছে যে না, ধরে রেখে বেঁধে রাখবো আর এক ঝামেলা, এর থেকে একটা কাজ করি আমরা, হাতে তো ধারালো দা আছেই, একটা গরুর লেজ কেটে দেই। পরের দিন আমরা দেখবো যে কার গরুর লেজ কাটা, অনায়াসেই ধরে ফেলতে পারবো। এখন তো মালিককে দেখা যাচ্ছে না, আর অন্ধকারের মধ্যে গরুটা শনাক্ত করাও যাচ্ছে না যে সকালবেলা আমরা এই গরুটা দেখি। দেখুন, আমরা যে ভিডিওটা বানাই, যে নতুন নতুন গল্প আপনাদের মাঝে নিয়ে আসি, সেগুলো করতে কিন্তু অনেক পরিশ্রম হয়। তার জন্য আপনারা একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। এর জন্য আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আমরা উৎসাহিত হই। এর জন্য একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। দেরি করব না, আপনারা চলুন ভিডিওতে, আমরা মূল ভিডিওতে চলে যাই। কোন মালিকের গরু, যে মালিক ইচ্ছা করে রাতের বেলা আমাদের ক্ষেতের মধ্যে গরুগুলো নামিয়ে দেয়। ফিরুদ্দিন চাচা একদম স্বাভাবিকভাবে গিয়েই গরুর পিছনে দাঁড়িয়েছে, গরু কিন্তু খেয়েই যাচ্ছে, তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। ফিরুদ্দিন চাচা লেজটা ধরেই, বাম হাত দিয়ে লেজ ধরে, হারিকেনটা পাশে নামিয়ে রেখেছিলেন, বাম হাত দিয়ে লেজ ধরে ডান হাতে থাকা তার ধারালো দা দিয়ে লেজের যেই নরম অংশ, লেজের হাত তো নরম হয়, একটা পোচ দিয়েছেন। সাথে সাথে ওই গরুটা এত জোরে চিৎকার দিয়েছে, মনে হচ্ছে এই তিনজনের কানের তালা ফেটে যাবে, এত জোরে চিৎকার। আর যেই না চিৎকার দিয়েছে, অন্য যে গরুগুলো ছিল এগুলো দৌড়াদৌড়ি শুরু করেছে। এই গরুটার লেজ কাটা হলো, এই গরুটাও দৌড়াদৌড়ি শুরু করলো। এই যে লেজ, এই লেজটা কাটার পর তো তার হাতে চলে এসেছে এই অংশটা লেজের। হারিকেনটা উঁচু করে এই লেজের অংশটা যখন উনি দেখলেন, সাথে তো দুইজন বন্ধু ছিল, যে রেজাউল এবং আসাদুল, তারা তো দেখে পুরো অবাক। আরে এটা কি? এটা তো লেজ না, এটা তো বানরের একটা হাত, এরকম মনে হচ্ছে। অবাক করা ব্যাপার তো, কাটলাম গরুর লেজ, এটা হয়ে গেল বানরের হাত। আর এই গরুগুলো কিন্তু ততক্ষণে এদিক ওদিক ছোটাছুটি করে, মনে হলো এগুলা ওই হাজরাতলার ওইদিকে চলে যাচ্ছে। কি একটা ভয়ঙ্কর ব্যাপার। এইবার তারা বুঝতে পারলেন যে এটা তো স্বাভাবিক কিছু ছিল না। তো এই যে বানরের হাতের মতো ওই অংশটাকে নিয়েই
তাদের যে থাকার জায়গা ওখানে তারা চলে যান। যাওয়ার 5 থেকে 10 মিনিট পর মনে হলো বাইরে অনেকেই সমবেত হয়েছে। অনেক মানুষ এক জায়গায় দাঁড়িয়ে যদি কথাবার্তা বলে যেরকম শোনা যায়, হাঁটাচলা করে যেরকম শব্দ হয় ওইরকম শব্দ হচ্ছে। হঠাৎ করে বাইরে থেকে গম্ভীর কণ্ঠে একটা আওয়াজ আসে। কিছু বলছে, কফিরুদ্দিন, কাজটা কিন্তু ভালো করলি না, এর ফল কিন্তু ভোগ করতে হবে, তোর একার না অন্যদেরও। এই কথা শোনার পর তিনজনই তো খুব ভয় পেয়ে যান, তাতে আল্লাহর নাম নিতে থাকে। কফিরুদ্দিন কি করেছিলেন, ওই যে লেজের যে অংশটা যেটা বানরের হাত হয়ে গিয়েছিল এটা উনি বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। রাত পার হয়ে যায়। সকালে তারা দেখতে পায় ওই যে যেই লেজের কাটা অংশটুকু যেটা বানরের হাতে রূপান্তরিত হয়েছিল ওইটা সেখানে নাই। সকালবেলা সকল কৃষককে ডেকে এই ঘটনা তারা তিনজনই খুলে বলেন। তারা বুঝতে পারলেন যে বিষয়টা আসলে স্বাভাবিক না অস্বাভাবিক। মাঠ পাহারার কাজ বন্ধ হয়ে যায়। এরপর সব ঠিকঠাক চলছিল, কোনো সমস্যা হচ্ছিল না। তবে ফসল কমে যাওয়ার যে ব্যাপারটা এটাও কিন্তু আর হচ্ছিল না ওই রাতের পর থেকে। একদিন রাত্রে এই কফিরুদ্দিন চাচা উনি ওয়াশরুমে যাবেন। তো ওয়াশরুমে যখন উনি যাবেন তখন ওনাদের বাড়ির যে সিচুয়েশনটা ছিল সেটা হচ্ছে যে ওয়াশরুমটা দূরে ছিল, একটা ঝোপের পাশে ছিল। রাতের বেলা যে উনি ওইদিকে যাবেন ভয় পাচ্ছিলেন। এর থেকে মনে হলো আমি একটা কাজ করি, আমি একটু ফাঁকা জায়গায় যাই, মাঠের সাইডে যাই। উনি যখন যাবেন তখন ওনার মাকে ডাক দিয়েছেন যে মা আমি একটু বাইরে গেলাম। তখন ওনার মা বলতেছে ঠিক আছে আমি আসতেছি, তুই যা। মানে ওনার মা বলেছিলেন যাতে করে উনি সাহস করার। এদিকে ওনার মা এ কথা বলার পর ঘুমিয়ে গিয়েছেন। আসলে রাতের বেলা তো উনি ঘুমের ঘরে বলেছেন আসতেছি, ঘুমিয়ে গিয়েছেন। কিছুক্ষণ পর ওনার ঘুম ভেঙেও যায় যে কফিরুদ্দিন না আমাকে যাইতে বললো, ওকে আসছে ফিরে দেখি তো। উনি উঠে দেখেন যে কফিরুদ্দিন চাচা নাই। উনি ভাবলেন যে কতক্ষণ আমি ঘুমাইলাম, ও কি এখন ওইদিকে আছে, দেখি যাই তো কোনো একটা সমস্যা হলো কিনা। তো উনি যখন বাসা থেকে বের হয়েছেন, বের হবার পর ওই মাঠের সাইডটাতে যখন গিয়েছেন তখন দেখেন কে যেন অজ্ঞান হয়ে পড়ে আছে মাটির উপরে। কাছে গিয়ে দেখেন এই কফিরুদ্দিন চাচা অজ্ঞান হয়ে পড়ে আছেন। উনি তো অনেক কষ্টে তাকে ধরে ঘরে নিয়ে আসেন, জ্ঞান ফেরানোর চেষ্টা করেন, জ্ঞান ফেরেও। উনি জিজ্ঞেস করলেন যে কিরে বাবা কি হয়েছিল, অনেকক্ষণ ধরে তুই আসিস নাই, পরে আমি বাইরে গেলাম, ঘটনা কি? কফিরুদ্দিন চাচা যে ঘটনাটি বলেন সেটা বেশ ভয়ঙ্কর। উনি বলেন যে উনি প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য যখনই মাঠের ওই দিকটাতে গিয়েছেন এবং বসেছেন, হঠাৎ করে মনে হলো উপর থেকে তার দিকে কেউ আলো ফেলেছে। আমাদের ঠিক মাথার উপরে যদি কেউ আলো ফেলে, অর্থাৎ মাথার উপর থেকে যদি কেউ আমাদের নিচ দিকে আলো ফেলে আমাদেরকে টার্গেট করে, কেমনটা মনে হয়? মনে হচ্ছে এরকম উপর থেকে কেউ আলো ফেলেছে, ওনার চতুর্দিকে গোলাকৃতির আলো, অর্থাৎ উনি মাঝখানে, চারদিকে গোলাকৃতির আলো, ওনাকে টার্গেট করে ফ্ল্যাশ লাইট ধরা হয়েছে এমনটা মনে হচ্ছে। উনি যখনই উপর দিকে তাকিয়েছেন উনি দেখেন তিনটা মাথা, এই তিনটা মাথায় একটা করে চোখ, প্রত্যেকটা মাথা আলাদা আলাদা, প্রত্যেকের মুখ আছে, কানও আছে, আর ওদের ওই চোখ থেকেই আলো বের হচ্ছে। আর তাদের চেহারাটা অত্যন্ত ভয়ঙ্কর, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সাধারণত রাতের বেলা যেই পাশ থেকে আলো আসে ওটার পেছনে বা সাইডের জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু কফিরুদ্দিন চাচা উনি ঠিক ভাবেই দেখেছেন, স্পষ্টভাবে দেখেছিলেন। এটা যখন উনি দেখেছেন তখন উপর থেকেই একজন বলে উঠছে আর কি, হিরে কফিরুদ্দিন, লেজ আর কাটবি না। এই কথা বলেই ঠাস করে একটা চর লাগিয়ে দিয়েছেন কফিরুদ্দিন চাচার গালে। ওই এক চরে উনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এই ঘটনা তো বলেন যে এই ব্যাপার, আমি তো যে লেজ কাটছিলাম, তোমরা তো জানো এই ঘটনাটা, সেই কারণে হয়তো বা এই ঘটনা ঘটছে। তো এরপরে কিন্তু কফিরুদ্দিন চাচার 7 দিন জ্বর ছিল। টুকটাক ঝাড়ফুঁক করানো হয়, আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান। এরপর কেটে যায় বেশ অনেকটা দিন, প্রায় 7-8 মাস কেটে গিয়েছে। উনি স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন, কোনো অসুবিধা হচ্ছিল না।
অফিরুদ্দিন চাচার আর একজন বাল্য বন্ধু ছিলেন, যার নাম হচ্ছে আমিরুল ইসলাম। উনি আবার মাদ্রাসায় লেখাপড়া করতেন। বন্ধুরা তাকে ভালোবেসে আমরি হুজুর বলতো। বন্ধুরা জানতে পারলেন যে কুষ্টিয়া শহরে যে সার্কিট হাউস রয়েছে, ওই সার্কিট হাউসের পাশে নাকি যাত্রাপালা হবে। সবাই ঠিক করলো যাত্রাপালা দেখতে যাবে, সবার সাথে কথাবার্তা ঠিকঠাক। সময়টা অবশ্য শীতকাল চলে আসছিল আর কি ততদিনে। সবাই একটা জায়গায় সমবেত হবে। সমবেত হওয়ার কথা ছিল প্রায় 10-12 জনের, কিন্তু দেখা গেল সমবেত হয়েছে মাত্র 2 জন, এই অফিরুদ্দিন চাচা আর ওই আমরি হুজুর। এই 2 জন আসছে। কি আর করা, এই 2 জন মিলেই ওনারা রওনা দিলেন। তো ওনারা যেখান দিয়ে যাচ্ছিলেন আর কি, কুষ্টিয়ায় ওই দিক দিয়ে পায়ে হেঁটে যেতে 30 থেকে 40 মিনিট সময় লাগে। 5 থেকে 6 কিলোমিটার মতো দূরত্ব। ওখানে ওই সময় কোনো যানবাহনে চলে যে যাবেন, বিশেষ করে ওই পথ দিয়ে, তেমন কিছু একটা পাওয়া যেত, বিশেষ করে সন্ধ্যার পরে পাওয়া যেত না। আর ওনারা যাবেন সন্ধ্যার পরেই আর কি, ওরকম চিন্তাই করেছিলেন। আর তাদের কাছে আসলে কোনো টাকাও ছিল না, হেঁটেই যেতে হবে। এই হাটশরীপুর আর কুষ্টিয়া যে মেইন জায়গাটা, এর মাঝে কিন্তু গড়াই নদী অবস্থিত। নদীতে অবশ্য তখন পানি ছিল না। পানি না থাকার কারণে নদী হেঁটেই পার হতো সবাই। কিছু কিছু জায়গায় হালকা পানি ছিল, একটা জায়গায় শুধু হাঁটু সমান পানি ছিল। কুষ্টিয়াতে যাবার জন্য তাদের বাড়ি থেকে একটু সামনে যেতে সেই গোরস্থান এবং হাজরাতলা এই জায়গাটা পার হতে হয়। আর এই জায়গাটা পার হলে একটা বট গাছওয়ালা 3 রাস্তার মোড় আছে। আর সেই 3 রাস্তার মোড় থেকে 5 থেকে 7 মিনিট গেলে একটা ছোট পুল আছে। ওই পুলের নিচে তখন অনেকে গরু জবাই করতো। যাদের গরু জবাই করার দরকার হতো বা বাজারের কোনো গরুগুলো ওখানে এনে জবাই করে নিয়ে যেত, ওই জায়গাটাতে ওইভাবেই আর কি তারা এই বন্দোবস্তটা করে নিয়েছিলেন। ওই পুল পার হয়ে কিছু দূর যাবার পর আরেকটা 3 রাস্তার মোড়, যেটাকে ওনারা কাবিল মোড় বলে। কাবিল মোড় থেকে সোজা গেলে গড়াই নদী। ওই নদীর ধারে একটা অনেক দিনের পুরনো ফুল গাছ ছিল, অনেক বড় একটা নাম না জানা ফুল গাছ ছিল আর কি। ওই জায়গার নামই হয়ে গিয়েছিল ফুলতলা। ওই ফুলতলাটা যেখানে, ওখানে একটি মাত্র বাড়ি ছিল। ওই বাড়ির বাইরে একটা বেশ বড় বারান্দা ছিল। ওই বারান্দাতে দিনের বেলা অনেকগুলো ছাগল দেখা যেত, অর্থাৎ তারা ছাগল পালতেন আর কি। আর রাত হলে ছাগলগুলো ভেতরে নিয়ে যেতেন। ওই ফুলতলা পার হলে গড়াই নদী, নদী পার হলে কুষ্টিয়া রেনউইক বাঁধ। আর নদীর ধারে এক সাইডে রয়েছে একটি শ্মশান। তো তারা 2 জন রাত 7টার পরে, অর্থাৎ শীতকালে 7টার পর, তো বোঝাই যাচ্ছে যে এশার আজান হয়ে যায় আর কি ওই সময়, 7টার পর যাত্রাপালা দেখার জন্য কুষ্টিয়ার পথে রওনা হয়েছেন। তারা যাবার সময় তাদের সাথে অনেক মানুষের সাক্ষাৎ হয়েছে আর কি। কোনো সমস্যা হয় তারা সহি সালামতে 2 জন যাত্রাপালার ওখানে চলেও যান। যাত্রাপালা দেখতে দেখতে রাত তখন অনেক গভীর হয়ে গেছে। রাত কত হয়ে গেছে এটা আসলে ওনাদের খেয়ালই ছিল না। রাত যখন আনুমানিক 2টার বেশি পার হয়ে গেছে, ওরা চিন্তা করেন যে এত রাত হয়ে গেছে, এখন তো থাকা যাবে না। 2 জন পরামর্শ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তারা যখন রওনা দিয়েছেন তখন দেখেন যে তাদের সামনে আরো একটা লোক হেঁটে যাচ্ছে। ওনারা ভাবলেন যে এই লোকটার সাথে গল্প করতে করতে যাই, উনিও হয়তো বা যাত্রাপালা বা অন্য কোনো কিছু দেখে ফিরছেন। এরপর ওনারা 2 জন ওই লোকটির কাছে গিয়ে কথা বলতে চান, কিন্তু ওই লোকটা কোনো কথার উত্তর দেয় না। ওনারা 2 জন যখন রেনউইক বাঁধের নিচে নদীর ধারে নেমেছেন, তখন দেখতে পান লোকটি সোজা শ্মশানের দিকে যাচ্ছে, হরিপুরের দিকে না গিয়ে। এই লোকটার এই শ্মশানে যাওয়া দেখে ওই আমরি হুজুর কিছু বুঝতে পারেন, কারণ তিনি মাদ্রাসাতে পড়তেন তো। এরপর তারা ওই দিকে খেয়াল না করে নদী পার হতে থাকেন। নদী পার হয়ে তারা যখন সেই ফুলতলার ওখানে আসছেন, তখন তারা দেখতে পান ওই পাশে যে একটা বারান্দাওয়ালা ঘর রয়েছে, অর্থাৎ যে বারান্দায় দিনের বেলা ছাগল রাখতেন তারা, ওই বারান্দাতে 4টা বড় বড় গরু সাইজের ছাগল শুয়ে আছে। এত বড় ছাগল তো সচরাচর হয় না, হওয়ার কথাও না। রাতটা জ্যোৎস্না ছিল আর কি, জ্যোৎস্নার আলো বেশ ভালোই ছিল। জ্যোৎস্নার আলোতে ভালোই কিন্তু তারা বুঝতে পেরেছিলেন, এমনটা না যে চোখে ভুল দেখেছেন যে এত বড় ছাগল, বিষয়টা এরকম না। 2 জনেই একই জিনিস দেখেছেন। এরপর ওই জিনিসটা ক্রস করে ওনারা একটু সামনে যখন গিয়েছেন, তখন পেছন থেকে একটা ভয়ানক কণ্ঠ ভেসে আসে, বলতে থাকে, ও ফিরুদ্দিন, ও ফিরুদ্দিন, আয়, আমার লেজ কাটবি না? এই কথা শোনার সাথে সাথে অফিরুদ্দিন তো অনেক ভয় পেয়ে যান এবং কান্না শুরু করে দিয়েছেন। ওনার বয়স কিন্তু তখন বেশি ছিল না, 18 থেকে 19 বছরের মতো ছিল আর কি। আর ওই যে আমরি হুজুর, ওনার বয়স একই রকমই ছিল।
এই যে শব্দটা, এই শব্দটা কিন্তু আমরি হুজুরও শুনেছিলেন। তখন আমরি হুজুর অফিরউদ্দিনকে বলে, এই তুই সোজা আমার সামনে সামনে হাঁটবি, খবরদার পেছন দিকে তাকাবি না, আমি আসি পেছনে, আল্লাহর নাম নিতে থাক, বিসমিল্লাহ বললে হাঁটা শুরু কর, পেছন দিকে কিন্তু তাকাবি না, যদি আমিও তোকে পেছন দিকে তাকাতে বলি তাও তাকাবি না। এরপর ওনারা দুজন সামনে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখতে পান যে ওনাদের সামনে দুটো বিশাল বড় বড় মহিষ ছুটে আসছে। এই অবস্থা দেখে অফিরউদ্দিনের তো মারাত্মক ভয় লেগে যায়, কারণ সামনে দুটো মহিষ ছুটে আসছে একটা ক্ষিপ্র গতি নিয়ে। আর এমন গতি নিয়ে এই মহিষটা আসছিল, মনে হচ্ছে এখনই তাদেরকে হিট করবে, আর যদি এই গতিতে তাদেরকে একবার হিট করে কমপক্ষে 50 হাত দূরে গিয়ে ছিটকে পড়বে, হাড় করে একটা আস্ত থাকবে বলে মনে হয় না। এমন কিন্তু মনে হচ্ছিল তাদের কাছে। আর এটা মনে হওয়া তো অস্বাভাবিক কিছু না, কারণ ওই গতিতেই তো ছুটে আসছিল। আমরি হুজুর বললেন, জফিরউদ্দিন ভয় পাস না, চুপচাপ দাঁড়ায় থাক। ওনারা দেখতে পান যে এই মহিষ দুটো ক্ষিপ্র গতিতে এসে তাদের থেকে 10 থেকে 15 হাত দূরে থেকেই একদম বাতাসের সাথে মিলিয়ে গেল। এটা হওয়ার পর ওনারা আবার সামনের দিকে আগাতে থাকেন। কিছুটা সময় যাবার পর তারা কাবিল মোড়ে এসে দেখে ওখানে বিশাল দুটো হাতি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। এই অবস্থা দেখে ওই অফিরউদ্দিন চাচা তো ভয়ে শিউরে ওঠেন। তখন ওই আমরি হুজুর বলে, অফিরউদ্দিন আল্লাহর নাম নিয়ে আগাতে থাক, আমি আসি পিছনে, ইনশাল্লাহ ভয় পাস না, ওরা কিছুই করতে পারবে না। তারা আবারও আগাতে থাকেন। যখন ওই হাতি দুটোর পাশ দিয়ে ওরা যাচ্ছিলেন, মনে হচ্ছিল এরা খুবই রাগান্বিত ভাবে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে। হাতির চোখ কিন্তু ছোট ছোট, কিন্তু এদের চোখ দুটো মনে হচ্ছে বেশ বড় বড় আর ভিন্ন রকমের। তারা যখন হাতি দুটো ক্রস করছে, মানে তখনও পুরোপুরি ক্রস করেনি, তখন তারা বুঝতে পারলো এই হাতি দুটো ভ্যানিশ হয়ে গিয়েছে। তারা এরপর কাবিলের মোড় পার হয়ে ওই পুলের কাছে যখন আসছেন, যেই পুলের নিচে ওই গরু জবাই করে সবাই, ওই জায়গাটাতে যখন আসছেন তখন তারা দেখতে পান ওই পুলের উপরে দুটো গলা কাটা ঘোড়া পড়ে রয়েছে। গলা কাটা ঘোড়া কেমন, যে মাথা নাই বিষয়টা এরকম না, অনেক সময় গরু বা ছাগল জবাই দেওয়ার পর মাথা ওই ধরের সাথেই থাকে, কিছুটা সময় রেখে দেওয়া হয়, ওই রকম মনে হচ্ছে ওই ঘোড়া দুটোকে জবাই করা হয়েছে, ওটা ওভাবে ফেলে রাখা হয়েছে। এটা কিন্তু ওনারা দেখেন। এই যে জিনিসটা, এটা তো আসলে নিঃসন্দেহে অনেক ভয়ঙ্কর একটা বিষয়। রাতের বেলা এইভাবে যদি ওনারা প্রতিনিয়ত দেখছেন, একটা জিনিস পার হয় আর একটা জিনিস আসে, ওইটাকেও ক্রস করে ওনারা কোনো ধরনের সমস্যা ছাড়াই পার হয়ে যান। এই যে আমরি হুজুর সারা পথ উনি কিছু দোয়া দুরুদ পড়তে পড়তে আসছেন। এরপর ওনারা চলে আসেন 3 রাস্তার মোড়ের উপরে একটা বট গাছ রয়েছে, সেই বট গাছের ওখানে ওনারা দেখেন 4টা বড় বড় কালো বিড়াল ওনাদের দিকে রাগান্বিত ভাবে তাকিয়ে আছে এবং গড় 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 শব্দ করছে। তখন ওই আমরি হুজুর বলে ওঠে যে, অনেক সহ্য করছি রে, আর না, যদি জীবিত থাকতে চাস সামনে থেকে সরে যা। বিড়ালগুলা কিন্তু এই হুমকিতে সরে না। এবার কি হয়, ওই বিড়ালগুলো মানুষের মতো শব্দ করে হাসতে থাকে। মানুষ যেভাবে শব্দ করে হাসে, ওইরকম শব্দ করে হাসছে তারা। তখন হুজুর বলেন যে, দাঁড়া, কি করি আজকে তোদের দেখ। এই বলে উনি মাটিতে হাত রাখলেন, রাস্তা থেকে কিছু ধুলোবালি হাতের মুঠোতে পড়লেন। এরপর বিড়বিড় করে কিছু দোয়া পড়ে ওই বিড়ালগুলোর দিকে যখন ছুঁড়ে মেরেছেন, তখন ওই বিড়ালগুলো ভয়ঙ্কর ভাবে চিৎকার চেঁচামেচি শুরু করেছে এবং মুহূর্তের মধ্যে ভ্যানিশও হয়ে যায়। এরপর তারা আবার হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে ওনারা চলে আসেন ওই যে কবরস্থান প্লাস হাজরাতলা যে জায়গাটা, ওই জায়গাটার কাছে। ওখানে এসে ওনারা দেখতে পান অনেকগুলো গরু দাঁড়িয়ে আছে। কিছু গরুর শরীরে মনে হচ্ছে পুড়ে গেছে, পুড়ে গেলে যেরকম দাগ হয় ওরকম দাগ দেখা যাচ্ছে, এবং সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে, চাঁদের আলোতে দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। আর এর মধ্যে একটা গরু উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে, যেটা লেজ কাটা, ওখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে, এটাও বোঝা যাচ্ছে। এই অবস্থা দেখে এই যে অফিরউদ্দিন চাচা, ওনার তো ভয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। আর ওই যে গরুগুলো, এই গরুগুলোর মধ্যে থেকে একটা গরু মানুষের মতো করে বলে ওঠে, হ্যাঁ রে আমিরুল আর অফিরউদ্দিন, সারা রাস্তা তো পার হইলি, এখন কি করবি বল? তুই যদি জীবন নিয়ে বাঁচতে চাস রে আমিরউদ্দিন, তুই এই অফিরউদ্দিনকে রেখে চলে যা, ওর সাথে আমাদের অন্যরকম বোঝাপড়া আছে,
তোকে কিছু করতে চাচ্ছি না, তোকে এখানে রাখ, তুই তোর মতো করে চলে যা, তোকে যেতে দিচ্ছি। এই কথা শোনার পর অফিরউদ্দিন ভয়ে কান্না করতে থাকে। এখন যদি এই আমরি হুজুর তাকে রেখে চলে যায় তখন কি অবস্থা হবে, তার মৃত্যু ছাড়া তার কোনো উপায় নেই। অফিরউদ্দিন কান্নাকাটি করছে, তখন আমরি হুজুর বলে, দেখ অফিরউদ্দিন তো আর জেনে শুনে তোদের কিছু করে নাই, তোরা সব ভুলে যা, এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করিস না। এটা যখন ওই আমরি হুজুর বলেছেন, অর্থাৎ ওই আমিরুল হুজুর বলেছেন, তখন ওই গরুগুলো বিকট শব্দ করে হাসতে থাকে। তখন কি হয়, এই আমরি হুজুর কি যেন পড়া শুরু করেছেন। 5 থেকে 10 সেকেন্ডের মতো মনে হচ্ছে অতিবাহিত হয়ে গেছে। দূর থেকে প্রচন্ড জোরে যদি ঝড়ো বাতাস বয়ে আসে, একটা শব্দ শোনা যায় না, যে গাছ টাছ ভেঙে ঝড়ো বাতাস বয়ে আসছে, ওই রকম কিছু একটা আসছে। আর এই জিনিসটা যে আসছে, এই শব্দে এই যে গরুরূপী ভয়ঙ্কর অবয়বগুলোর মধ্যে একটা বিচলিত হবার ভাব লক্ষ্য করা যায়। এই বাতাসটা হঠাৎ করে বিশাল আকৃতির একটা দানবের অবয়ব নিয়ে দাঁড়িয়ে যায় অফিরউদ্দিন এবং এই আমরি হুজুরের পাশে। যখনই এটা আসছে তখন অফিরউদ্দিন আর কিছু মনে নাই, উনি ওইখানে সেন্সলেস হয়ে পড়ে গেছেন এই ভয়ঙ্কর দানব আকৃতির একটা জিনিস দেখে। এরপর উনার যখন জ্ঞান ফেরে তখনই দেখেন উনি বাসাতেই আছেন, অফিরউদ্দিনও আছে, সরি ওই আমরি হুজুরও আছে। অফিরউদ্দিন দেখেন যে তার পাশে আমরি হুজুর আছে, বলেন যে কি হয়েছিল? তখন আমরি হুজুর বলেন যে যখন দেখলাম যে কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তখন ওনার এক বন্ধু জিনকে ডেকেছেন। তাকে সচরাচর ডাকেন না তিনি, সে অত্যন্ত বিশাল দেহী একটা জিন আর খুবই শক্তিশালী। যখনই তাকে ডেকেছে, সে তার যেই অরিজিনাল শরীর, সেই শরীর নিয়ে দাঁড়িয়ে গেছে। আর এই যে ছোট ছোট জিনগুলো রয়েছে, এই জিনগুলো এর অবয়ব দেখেই এক দৌড়ে পালিয়ে গেছে। এরপরে এই অফিরউদ্দিন চাচার সাথে আর কোনো ধরনের কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে নাই। আর আমিরুল হুজুর অর্থাৎ আমরি হুজুর কিছু দোয়া দরুদ শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহর রহমতে অফিরউদ্দিন আর এই ধরনের ঘটনা ওইভাবে ফেস করেন নাই। রিফাত তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি রিফাতের সেই ঘটনার সময়কাল। রিফাত প্রিসাইসলি সেই বছরটা উল্লেখ করতে নিষেধ করেছেন। যদি তিনি আমাকে শেয়ার করেছেন, তিনি বলছেন প্রিসাইসলি উল্লেখ করতে যাচ্ছেন না। 2010 সালের পরবর্তী কোনো একটা সময় রিফাত তখন কলেজ শেষ করেছেন, মিউজিক করতেন, কলেজ লাইফ থেকে মিউজিক করতেন। তার একটা ব্যান্ড ছিল, ব্যান্ডের নামটাও তিনি উল্লেখ করতে চাচ্ছেন না। সেখানে তিনি গিটার বাজাতেন, তো অনেক কনসার্ট করতেন বিভিন্ন জায়গায়, আন্ডারগ্রাউন্ড কনসার্ট এগুলো করতেন তিনি। আর তাদের প্র্যাকটিস হতো, মাঝে মাঝে প্র্যাকটিস হতো। তো বেশিরভাগ সময় যেই জায়গাটায় প্র্যাকটিস হতো সেটা ঢাকার একটা আবাসিক এলাকায়, একটু নির্জন আবাসিক এলাকা। সেটার একটা কর্নারে একটা বিল্ডিং ছিল, বেশ পুরনো বিল্ডিং, এবং ওই বিল্ডিংটা অ্যাকচুয়ালি 2টা ভাগে বিভক্ত। একটা পাশে হচ্ছে রেসিডেন্সিয়াল মানে বাসা, সেখানে মানুষ থাকে, রেসিডেন্সিয়াল প্লট, ওখানে মানুষ থাকে। আর এই পাশে একটা কোচিং সেন্টার, আর তার উপরে হয়েছিল একটা প্র্যাকটিস প্যাড, মানে এক সাইডে কোচিং সেন্টার, এক সাইডে প্র্যাকটিস প্যাড। তো ওখানে যেতে হতো, এবং 4 তলার উপরে, মানে পুরোনো বিল্ডিং 4 তলা, এবং সেই বাড়ির পেছনে বেশ নারকেল গাছটা ছিল, বেশ অন্যরকম ছিল। সন্ধ্যার পর যদি প্র্যাকটিস প্যাডে যেতে হতো, রিফাতের কাছে একটু গা শিরশির করতো, কারণ একেবারে অন্ধকার গলি। রাতের বেলা যখন যেত তখন ওই জায়গাটা একদম নীরব হয়ে যেত, তখন হেঁটে যেতেই জানি কেমন লাগতো। তো তারপর যখন উঠতো, ওই বিল্ডিংটার মূল যে গেট, ওটাতে ঢুকলেই কেমন জানি একটা মানে থুম মারা পরিবেশ, কিছু নাই, বিল্ডিংটা মনে হতো একদম নীরব নিথর দাঁড়ায় আছে, এবং এর মধ্যে দিয়ে সিঁড়িতে উঠে যেতে হতো। সিঁড়িটাও বেশ অন্ধকার থাকতো, কারণ রেসিডেন্সিয়াল যে অংশটা সেখানে আলো আছে, এই পাশে যে কোচিং সেন্টার, সেটা ওই মানে কোচিং সেন্টার বা কোনো একটা ছোটদের স্কুল বা কিছু একটা আর কি, সেটা রিফাত জানে না কি ছিল, বাট পড়াশোনার একটা ই ছিল আর কি, ইনস্টিটিউশন ছিল। ওইটা সন্ধ্যার পরে একদমই অন্ধকার থাকতো, দারোয়ানও বেশিরভাগ সময় থাকতো না। যাই হোক, তো ওখানে যেত রিফাত প্র্যাকটিস করতে, এবং ওইটা ছাড়া আসলে ওদের অপশন ছিল না, ওইটাই নাকি বেশ সস্তা ছিল ওই সময়। সে লোকেশনটা তো এমনিও বলবে না। তো যাই হোক, রিফাত ওখানে যেত প্র্যাকটিস করতে। তো একদিনকার কথা, রিফাত গিয়েছে, তার সাথে তার ব্যান্ডের সাথে কথা হয়েছে যে তারা ওখানে যাবে এবং তাদের প্র্যাকটিস শুরু হবে সন্ধ্যার পরপর, মানে ঠিক মাগরিবের পরপর তারা প্র্যাকটিস করবে। তো ওইভাবেই রিফাত যায় সেখানে। তো গিয়ে তখন দেখে যে অলরেডি আরেকটা ব্যান্ড প্র্যাকটিস করতেছে, এবং তার ওখানে তার সাথে আরো একজন আসছে, তাদের মেম্বার, সে গল্প করতেছিল। তারা দুইজন উঠে যায়,
ওই সিঁড়ি বেয়ে একদম ছাদের ওখানে উঠে যায় তারা গল্প করতে করতে একেবারে সন্ধ্যা মিলায় যাচ্ছে, এই সময় নামে দেখে যে ওই আরেক ব্যান্ডের প্র্যাকটিস শেষ হয়েছে, তারা নেমে যাচ্ছে এবং তাদের কিছু মানুষ গল্পগুজব করতেছে, কথাবার্তা বলতেছে। সেটা কথা বলতে বলতে তারা কয়েকজন ঢুকলো পাশের যেই ফ্ল্যাটটাতে, ওই যে যেখানে ওই কোচিং সেন্টার ওইখানে, ওইটার গেট খোলা, ওখানে চেয়ার টেবিল এক ধরনের ওই যে বসার যে একটা চেয়ার আছে সামনে, ফোল্ডিং একটা টেবিলের মতো থাকে ওরকম অনেকগুলো রাখা এবং অন্ধকার। তো ওখানেও কয়েকজন ঢুকছে, কথা বলতেছে ওই ব্যান্ডের লোকজন। তো রিফাত খুব ভালো চেনে না, তার নিজের ব্যান্ড মেম্বার অনেককে চিনে তাকে, কিন্তু ওদেরকে আর কি রিফাত খুব ভালো চেনে না। তো রিফাত আর অত ওদের দিকে নজর না দিয়ে সে ঢুকে গেছে প্র্যাকটিস প্যাডে। ঢুকে তার মতো সে যে তার গিটার রেখে ওখানে টিউন করতেছে, সেই লাগাচ্ছে সেই। তো মোটামুটি বেশ খানিকক্ষণ সময় চলে গেছে, আর ওর সাথে মেম্বাররা সবাই আসে নাই, ড্রামার আসছে। তো এই সময় হঠাৎ করে কারেন্ট চলে গেল। তো কারেন্ট চলে যাওয়ায় বেশ একটা অস্বস্তিকর সিন হয়েছে। ওই বিল্ডিং এ কিন্তু কোনো জেনারেটর নাই, মানে জেনারেটর চলে উঠবে এরকম কিছুই নাই। তো বেশ একটা মানে প্র্যাকটিস প্যাড এমনি ওই যে প্যাডিং করা, দেয়াল টেয়াল পুরো ওই যে ফোম দিয়ে আটকানো থাকে এরকম, আর আরো অন্ধকার একদম গোমট অবস্থা। তো রিফাত তার গিটারটা রেখে বেরোয় আসলো। তো আসার সময় তার অ্যাকুস্টিক ছিল একটা ওইখানে প্র্যাকটিস প্যাড, ওইটা নিয়ে আসছে। সে পাশে দেখলো যে ওই যে খোলা জায়গাটা যেটা ওই কোচিং সেন্টারের মতো, ওইখানে জানলা দিয়ে আলো আসতেছে, একটু আলো আসতেছে। সে ভাবলো যে ওখানে যে বসে একটু টুংটাং করি, বাতাস আছে ওই পাশে যে গাছ, নারকেল গাছের পাতা নড়তেছে, ওখানে বাতাস আসতেছে। চিন্তা করলাম বসে একটু টুংটাং করি অ্যাকুস্টিক নিয়ে। আর তার সাথে কেউ আসে না, রিফাত একাই ঢুকছে ওখানে যে। তো ঢুকে সে যখন নাকি প্রথমের রুমটা ঢুকলো, সেটা হচ্ছে একটা বড় রুম এখানে, আর এই পাশ থেকে যে জানলাটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে তারপরে ওই বড় রুমটার পরে একটা ছোট্ট করিডোর, তারপরে আর একটা রুম। ওই রুমেরই জানালা দেখা যাচ্ছিল এখান থেকে খোলা, ওখান থেকে এবার নারকেল গাছের অংশ দেখা যাচ্ছে নড়তেছে যেরকম। আর রাতের বেলা ইলেকট্রিসিটি চলে গেছে, কিন্তু কয়েকটা বিল্ডিং দূরে আলো জ্বলতেছে, ওগুলো হয়তো আইপিএস বা কিছু দিয়ে। তো রিফাত আর ওই বড় রুমটায় বসে নাই, সে হেঁটে চলে গেছে একদম ওই কর্নার রুমটার দিকে। ওখানে তার মাথায় একটা সুর ঘুরতেছিল আর কি, সে ওখানে বসে চিন্তা করছে যে ওইটা তুলবে। তো হেঁটে যখন রুমে গেছে, ওখানে যে চেয়ার আছে, চেয়ার টেনে মানে চেয়ারও টান দিছে, টেনে মানে বসবো ওইখানে চিন্তা করছে। এই সময় সে খেয়াল করলো যে জানালার পাশে চেয়ারে কে জানি বসে আছে। রিফাত চিন্তা করলো যে আচ্ছা কি বসে আছে, তাদের সাথে তো কেউ না, দেখে অনেকটা ওখান থেকে অবয়ব বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে মেয়ে মানুষ, আর একটা মিষ্টি ঘ্রাণ আসতেছে, মিষ্টি একটা পারফিউম টাইপের ঘ্রাণ। সে বুঝলো মেয়ে মানুষ মানে হতে পারে আগের ব্যান্ডের কেউ। একটু সে অস্বস্তি ফিল করলো, কিন্তু যদি ওই ব্যান্ডেরও কেউ হয়ে থাকে তো তারাও খুব স্ট্রেট ফরওয়ার্ড হবে। এই কারণে রিফাত আর কিছু বললো না। চিন্তা করলো যে সে যদি মেয়েটা কথা বলতে চায়, সেও হয়তো বলবে যে হাই হ্যালো কিছু একটা বলবে। তার কিছু বললো না, সে বুঝলো যে এখানে একটা মেয়ে বসে আছে, একটু অস্বস্তি ফিল করতেছে। সে যে সুর তুলবে বা কিছু করবে, সুর তুললে হালকা গাইতে হয়, তো সে আস্তে আস্তে করে তার স্ট্রিং করতেছে, অ্যাকুস্টিকটা মেলাচ্ছে। এটা কিন্তু ইসে ছিল, মানে তাদেরই অ্যাকুস্টিক, তাদের ব্যান্ডেরই অ্যাকুস্টিক ওখানে ছিল, ওই প্র্যাকটিস প্যাডে রাখা ছিল, নিয়ে আসছে ওদের সাথে মানুষ। তো সে জাস্ট টিউনটা মিলাচ্ছে গিটারের। এই সময় সে দেখলো যে ওই মেয়েটা সুর করতেছে, একটা মানে কণ্ঠে একটা সুর ভাজতেছে। সুরটা অন্যরকম, মানে সুরটা বেশ ভালো লাগলো রিফাতের কাছে। মানে সে হঠাৎ করে খুব ক্যাচি একটা সুর মেয়েটা মুখ থেকে ভাজলো, কেমন জানি গলার ভেতর থেকে বের করতেছে। তো রিফাতের কাছে মানে বেশ অন্যরকম লাগলো। চিন্তা করলো বাহ, ব্যান্ডের তো মানে মেয়েটাকে ভোকাল তো সুন্দর গান গায়, মানে অসাধারণ, মানে বেশ সুন্দর একটা, মানে কাইন্ড অফ অনেকটা শুনে মনে হচ্ছে যে সেই মানে স্ক্যান্ডিনেভিয়ান যে সুরগুলো আছে, ললাবাই, ওই ধরনের একটা সুর, খুব সুন্দর একটা। হঠাৎ করে রিফাত খেয়াল করলো যে এটার একটা হাই পিচে চলে গেল, এটা যে সুরটা করলো এটা হাই পিচে চলে গেল, বেশ হাই পিচে। রিফাতের কাছে এটা অস্বস্তিকর একটা পরিবেশ মনে হলো যে এই জায়গায় এরকম হাই পিচে শব্দ করতেছে মেয়েটা, কেমন কথা, বেশ জোরে। এবং এক পর্যায়ে এত হাই পিচে শব্দ করলো, সুর করলো, মানে বলার মতো না, খুব হাইতে চলে গেল তার স্কেল। তো রিফাতের কাছে কেমন যেন অস্বস্তি লেগে উঠলো, গায়ে কাঁটা দিয়ে উঠলো, মানে জিনিসটা ইনহিউম্যান মনে হলো যে মানুষ কিভাবে এরকম হাই পিচে সুর করে, একদম এরকম। সে তাকাইছে, এখন মেয়েটার দিকে তাকাইছে সে, রিফাত তাকাই দেখতেছে আলো, মানে এই জানালা দিয়ে যতটুকু আলো আসতেছে আর কি, আলো আধারিত সে বুঝতে পারছে একটা মেয়ে বসে আছে, বোঝাই যাচ্ছে। হালকা আলো পড়ছে মেয়েটার চেহারার উপর, তার চোখ দেখা যাচ্ছে না, স্কিন হালকা বোঝা যাচ্ছে এবং চুল ছেড়ে রাখছে এটা বোঝা যাচ্ছে। বসে আছে এখানে, একটা টি শার্ট পরা, আর টি শার্ট বোঝা যাচ্ছে টি শার্ট পরা ওখানে, এবং হাত দুইটা রাখা সামনের যে ওই যে বোর্ডটা, লাইটিং বোর্ডের উপর রাখা। তো মেয়েটা যে হাই পিচে সুর করতেছিল, তারপরে রিফাত খেয়াল করলো কেমন একটা কর কর শব্দ হচ্ছে। এটা খেয়াল করে দেখলো যে মেয়েটা হাত দিয়ে ওই যে ইসের মধ্যে স্ক্র্যাচ করতেছে, ওই যে ডেস্কের মধ্যে স্ক্র্যাচ করতেছে, এরকম এরকম স্ক্র্যাচ করতেছে, মানে নখ দিয়ে। রিফাত মনে করলো যে এটা কেমন কথা, জিনিসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আর এই যে মেয়েটা যে সুরটা করতেছে, এটা তার মানে কেমন যেন একটু অ্যাবনর্মাল লাগতেছে। সুরটা খুবই সুন্দর, কিন্তু
এই যে হাই পিছে যে মেয়েটার টান দিচ্ছে, এটা ওর কাছে মনে হচ্ছে অ্যাবনর্মাল। এত জোরে গাচ্ছে, আশেপাশে কেউ শুনতেছে না, কেমন কথা। রিফাত আস্তে করে গিটারটা নিয়ে উঠে গেল, আর কিছু বললো না। মনে করলো যে মেয়েটা কি মানে ঠিক স্টেটে আছে, সে কি সঠিক স্টেটে আছে, সে বুঝলো না নাকি তার কোন একটা মানে আর কি মানসিক ভাবে সে একটু অন্যরকম আছে, এই চিন্তা করে সে বের হয়ে গেল আস্তে করে গিটারটা নিয়ে রুম থেকে। তো বের হয়ে গেল, বের হয়ে সে গেটের বাইরে গেছে। তো তাদের যে ব্যান্ডের আরেকজন গিটারিস্ট সে ঢুকতেছে। ওর সাথে বললো, এই বেটা কি রে, কি অবস্থা, তুই কই গেছিলি? বলে যে আমি তো এই মাত্র আসলাম, আর সেই দেখি এরকম কারেন্ট নেই, কি একটা অবস্থা, আয় চল পাশে বসি, যে কোচিং সেন্টারে যাই বসি ওখানে। রিফাত বলে, না রে আমি তো উঠাইছি এই মাত্র। কেন? কই যে মানে অন্য ব্যান্ডের মনে একটা মাইয়া বসা গান গাইতেছে, গলা অন্যরকম দোস্ত, একদম ইলাস্ট্রিসিটি সেই লেভেলের। তো শুনতেছ না? মানে রিফাত কিন্তু তখনও শুনতেছে সে সুর। বলে, কই আমি তো কিছু শুনি না। রিফাতকে কি কথা বেটা, এত জোরে আইতেছে, আয়। তো দুজনে হেঁটে গেল, বলে পাশের রুমে এখন যাওয়া যাবো না। রিফাতকে পাশের রুমে যাওয়া যাবো না, যে তুমি মেয়েটা গান গাইতেছে আর মনে হইতেছে একটু অন্যরকম অবস্থা আছে মেয়েটা, এখানে বয়ে শোন দেখ কি। তো ওখানে ঢুকলো তাদের যে গিটারিস্ট, ও ঢুকলো রিফাতের সাথে। ঢুকে কিছুক্ষণ মানে কান পেতে বলে, কিছু নাই, কি কথা বেটা, আমি তো কোনো শব্দই শুনি না। রিফাতের একটু খটকা লাগলো। রিফাতকে জানি আমি তো শুনতেছি। বলতে বলতে রিফাত হেঁটে পাশের রুমে চলে গেল। চলে যায় দেখতেছে কোনো শব্দ নাই, মানে সে যে রুমটা পার হয়ে এখানে গেছে পুরা শব্দ নাই, পুরা অন, এবং রুম খালি। রুমের মধ্যে ওই জায়গায় যে মেয়েটা ছিল ওখানে কেউ নাই। তো তাদের গিটারিস্টও তার সাথে ঢুকলো। ঢোকার পর বলে, তুই কি কর বেটা, তুই বেটা কি অবস্থায় আসছিস তাই দেখ, তোর মাথা ঠিক আছে? রিফাতকে, দোস্ত আমি শুনছি, আমি নিজে বসেছিলাম এখানে, আসছিলাম আইসা আমি এই যে অ্যাকুস্টিক দেখ আমার হাতে, আমি এখানে নিয়ে আসছি, এসে আমি একটা আমার ওই যে একটা কম্পোজিশন তোলার জন্য আমি এখানে বসে চিন্তা করতেছিলাম। এই সময় আমি দেখি যে ওইখানে বসে একটা মেয়ে এখানে ওর সুর করতেছে। সুরটা আমার এখনো মাথায় আছে, আমি তো সুরটা করে রাখবো তোর, এখন আমার মাথায় ঘুরতেছে সুরটা, একটু আগ পর্যন্ত আমি শুনছি। এখন দেখি মেয়েরা নাই এখানে। তো গিটার আমার বেটা থি মারিস না, ছা মারিস না, বলে রেডিকা ওরা টান দিয়ে নিয়ে গেলে। এর মধ্যে তারা ওই কথা বলে ওদিকে যে ওকে নিয়ে গেছে তার গিটারিস্ট, এর মধ্যে ইলেকট্রিসিটি চলে আসছে। যাক আলো জ্বলে উঠছে ওখানে পাশের রুমে আর কি, তাদের যে যেখানে প্র্যাকটিস প্যাড ওখানে। তো ওখানে হেঁটে ঢুকে গেল গিটারিস্টের সাথে। রিফাতও ঢুকছে। ঢোকার পরে রিফাতের কাছে কেমন জানি লাগতেছে, জিনিসটা নর্মাল মনে হচ্ছে না তার কাছে, কেমন জানি একটু নর্মাল। মেয়েটা যে সুরটা করতেছিল, সুরটা তার মাথায় ঘুরতেছে, সারাক্ষণ ঘুরতেছে। সে চিন্তা করতেছে, এবং সে মেয়েটার ওই যে অবয়বটা দেখছে, হালকা ওই যে বাইরের যে রাতের আলোতে চেহারার হালকা একটা আদল দেখছিল, সেটাও দেখছে। সে একটা মানে স্কেচ করতে পারতেছে মেয়েটার চেহারা কেমন ছিল, বুঝতে পারতেছে। মানে তার কাছে ওইটাই মাথায় ঘুরতেছে আর কি। যাই হোক তারা শুরু করলো। রিফাতও তার গিটার টিউন করলো, এখানে বসলো। বসার পর তারা প্র্যাকটিস শুরু করলো, এবং তাদের যে নাম্বার গুলা সেগুলা হলো, ওখানে প্র্যাকটিস করলো। রিফাত একটু অন্য মনস্ক ছিল, ঠিক মতো মন দিতে পারতেছিল না। তো তারা জিজ্ঞেস করলো অন্যরা যে কি ব্যাপার, আজকে তোমার একটু অন্যরকম। না আমি আসলে বাইরে ছিলাম, তারপর আসছি, আসার পরে তো ঢুকছি, এখানে কারেন্ট নেই। আর সবাইকে সে বললো না। তো ওদের গিটারিস্ট যে ছিল সে বললো, আরে রিফাত ও বেটা পাশের ফ্ল্যাটে যে কোন মেয়ের গান শুনছে, কি কয় বেটা, যে কোনো মেয়ে নাই, ওর মাথায় কি যে ঘুরে। ফ্রেন্ড বলতেছে। তো রিফাত আবার একটু চেতলো এটা নিয়ে। তো তারা বোঝাই তোমার সাথে আমি যোগ করি নাই, আমি সিরিয়াস। মানে সে রিফাত একটু সিরিয়াস হয়ে গেলে তুমি তো চলে যেত তুই থেকে। তো যাই হোক ওখান থেকে বের হয়ে আসলো। বের হয়ে এসে রিফাত একটু মুড়ি মারলো তার সেই ফ্রেন্ডের সাথে, গিটারিস্টের সাথে। সে বাসার দিকে চলে গেল। হাঁটতে হাঁটতে গিয়ে সে ওই যেখান থেকে বাসে উঠে ওখানে উঠলো, উঠে সে তার বাসায় চলে গেল। তো রিফাতের বাসা ছিল ঢাকার একটা আবাসিক এলাকায়। সেখানে তারা একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিচ্ছিল কয়েকজন বন্ধু মিলে, যারা ইউনিভার্সিটিতে পড়তো। তারা 3টা রুমের একটা অ্যাপার্টমেন্ট, রিফাতের জন্য আলাদা একটা রুম, আর বাকি 2 বন্ধু তাদের জন্য তাদের আলাদা 2টা রুম ছিল। তো সবাই মোটামুটি একটু শৌখিন, তারা বন্ধুরা, এর জন্য সবাই আলাদা আলাদা রুম রাখছে। তো রিফাত বাসায় এসে দেখে যে অন্যরা তাদের রুমে আছে। সে সোজা তার রুমে ঢুকে যায়, রিফাতের রুমে, এবং ঢুকে সে ফ্রেশ হয়ে সে বসে তার মতো কম্পিউটার চালায়, ইত্যাদি ইত্যাদি কাজ করে, কম্পিউটারে কিছুক্ষণ ব্রাউজ ট্রাউজ করে। আর তারপরে সে তার গিটার নিয়ে বসে। তার মাথার মধ্যে তখনও ওই যে সুরটা শুনছে, ওইটা তার মাথায় আছে। চিন্তা করছে, আরে আমি তো দেখছি সুরটা আমার মাথায় ঘুরতেছে, সুর কোত্থেকে আসছে? এমন তো না যে এই সুরটা মানে আমি মানে জাস্ট র্যান্ডমলি পিক করছি। একেবারে সে মনে করতে পারতেছে সুরটা প্রত্যেকটা ভাগ করে করতে। সে চিন্তা করলো যে এটা আমি গিটারে তুলি। তো সে তার অ্যাকুস্টিকটা নিয়ে, তখন অলরেডি রাত হয়ে গেছে, বেশ রাত হয়ে গেছে। সে তার যে বারান্দা, রুমের সাথে লাগাও বারান্দা, সে লাগাও বারান্দাতে যে বসলো। একদম নীরব, তাদের এলাকাটা যেটা, সেই জায়গাটা একদম নীরব। ওইখানে মানে এখনও মানুষ কিন্তু কম, আর ওই সময় আরো কম ছিল। তো সে ওখানে বসছে বারান্দায়, দেখতেছে ঝিঝি পোকার শব্দ আসতেছে। সামনে এই পাশে কতগুলো গাছগাছালি আছে, এগুলোর মধ্যে একেবারে অন্যরকম একটা এনভায়রনমেন্ট। আর রিফাত তার রুমের মধ্যে জাস্ট একটা টেবিল ল্যাম্প জ্বালা রাখছিল, আলো একদম কম। বসে সে অ্যাকোস্টিকে ওই সুরটা মাথার থেকে তোলা শুরু করলো। তো উঠতেছে, মানে সুরের যে মেইন ফ্রেমটা উঠতেছে, বাট
পিচটা হচ্ছে না, অ্যাকোস্টিকে সে হাই পিচ আসতেছে না। সে চেষ্টা করতেছে নিচে নেমে মানে আরো ওইটা উঠানোর, কিন্তু হচ্ছে না, ওই পর্যন্ত পিচ উঠতেছে না, অ্যাকোস্টিক গিটারের যে লিমিটেশন। তো সে তখন চিন্তা করলো যে আমি ঘরে যাই, ঘরে গিয়ে আমার ইলেকট্রিক গিটার লাগাই, অ্যাম্পের সাথে সাউন্ড কমাই দিয়ে ডিস্টরশন দিয়ে তারপর ট্রাই করি, অথবা এফেক্ট দিয়ে ট্রাই করি, প্রসেসরের সাথে লাগাই। তো ওই চিন্তা করে সে চলে আসে রুমে এসে গিটারটা রেখে তাড়াতাড়ি ইলেকট্রিক গিটার বের করে সে তার যে এই হেডফোন আছে হেডফোনের সাথে সে কানেক্ট করে প্রসেসর দিয়ে, তারপরে সে ওইটা তোলা শুরু করে এবং সে পিচ ওরকম তুলতেছে, হাই করতেছে, ডিলে বাড়াই দিচ্ছে, সবকিছু করে তুলতেছে। এট দ্য এন্ড যেটা তৈরি হলো সেটা হলো এক্সট্রাঅর্ডিনারি একটা ডিফারেন্ট সুর, একদম এক্স্যাক্টলি যেই সুরটা সে শুনছিল ওই দিন রিফাত, ওই মেয়েটার কণ্ঠে মেয়েটা যে সুর করতেছিল সেইটা। তো রিফাত এখন চিন্তা করলো যে মানে দিস ইজ স্ট্রেঞ্জ, মানে এরকম একটা সুন্দর সুর একটা মেয়ে কণ্ঠ দিয়ে করতেছে, মানে এরকম হাই পিচে উঠে কেমনে সম্ভব? সে চিন্তা করছে এটা যদি কোনো গানের মাঝখানে ঢুকায় দেওয়া হয় তাহলে তো সেই রকম একটা জিনিস হবে, কিন্তু এটা যদি আসলে অন্য কোনো ব্যান্ডের ভোকাল হয় বা তার নিজেদের সুর হয় তাহলে তো এটা চুরি করা হবে, এগুলো ভাবতেছে রিফাত। যাই হোক, সে এগুলা চিন্তা করতে করতে তার গিটার হেডফোন এগুলো রাখলো, রেখে চিন্তা করলো যে খিদা লাগছে, কিছু খাই। তো সে উঠে রুম থেকে বেরোলো। রুম থেকে বেরোয় তার রুম থেকে বেরোলেই যে জায়গাটা সেটা হচ্ছে তাদের যে ডাইনিং স্পেসের ওই পাশে হচ্ছে তাদের লিভিং রুম, আর সেখানে একটা সোফা সেট রাখা, টেলিভিশন আছে দেয়ালে মাউন্ট করা, এরকম আর কি। তো রিফাত বের হয়ে দেখছে যে ডাইনিং স্পেসে লাইট জ্বলতেছে, তাদের যে লিভিং রুম সেটা অন্ধকার, লিভিং রুমের সাথে একটা জানালা আছে, ওখান থেকে রাতের আলো আসতেছে, রাতের আলোতে যতটুকু আলোকিত হচ্ছে কার্টেন মানে ভেদ করে পাতলা কার্টেন দেয়া, যতটুকু আলো ওখানে আসতেছে, লিভিং রুমটা অন্ধকারই বলা চলে, আর তাদের ডাইনিং স্পেসে একটা লাইট জ্বলতেছে, সেটার আলো হালকা। তো সে হেঁটে ডাইনিং স্পেসের মাঝখানে গেল, সেখানে এরকম একটা ব্যাস্কেটের মধ্যে কিছু ফ্রুটস রাখা ছিল, কলা, আপেল ইত্যাদি। তো সে আপেল একটা নিল, নিয়ে রেফ্রিজারেটরে গেল, রেফ্রিজারেটর খুললো। তার কাছে মনে হচ্ছিল যে তাদের লিভিং রুমে শুয়ে আছে সোফাতে, তো মানে এরকম শুয়ে আছে মনে হচ্ছে, দেখা যাচ্ছে যে কিছু একটা অংশ মাথার। তো সে ভাবলো ওই যে ওদের যারা রুমমেট তাদের সাথে অনেক সময় ফ্রেন্ডসরা আসে, তারাও কেউ থাকতে পারে, হয়তো টিভি দেখতে দেখতে শুয়ে গেছে। তো সে ওইটা নিয়ে এত বদার করলো না, সেই অ্যাপেল নিছে, সে ওখানে যে ফ্রিজে দেখতেছে কি আছে, তো দেখলো একটা অরেঞ্জ জুসের এরকম কার্ড, তো সেই কার্ডটা বের করলো, করে সে ওখান থেকে অরেঞ্জ জুস ঢেলে নিল, ঢেলে অ্যাপেলটা নিয়ে যখন চিন্তা করছে আর কি খাবে, তো দেখলো রেফ্রিজারেটর উপরে পাউরুটি রাখা, তো পাউরুটি ওখান থেকে খুলে এসে 2 পিস পাউরুটি নিল, আর তো কিছু নাই, দেখলো আর কিছু নাই, জাস্ট এগুলা নিয়ে এসে আসে, চিন্তা করছে শুধু পাউরুটি খাবে, অরেঞ্জ জুস খাবে আর ওই অ্যাপেল খাবে। এই চিন্তা করে সে ওইগুলা নিয়ে গ্লাসে করে একটা ছোট গ্লাসে নিয়েছে অরেঞ্জ জুস, আর ওই অ্যাপেলটা আর পাউরুটিটা এরকম করে হাত দিয়ে ধরে আনতেছে সে, মানে এখন কে খুঁজবে অন্য কিছু, একসাথে নিয়ে আসতেছে। তো সে যখন তার রুমে ঢুকে যাচ্ছে তখন সে আবার আর চোখে তাকায় দেখতেছে যে হ্যাঁ, লিভিং রুমে মনে হচ্ছে সোফাদের মধ্যে কে শুয়ে আছে, মানে কাউচের মধ্যে কেউ একজন শুয়ে আছে। তো সে চিন্তা করলো ওইটাই হবে তাদের রুমমেটদের সাথে। সে আস্তে করে ঢুকে গেল, ওই তার ঘরে ঢুকে গেটটা লাগাইছে। গেটটা লাগানোর সাথে সাথে সে পেছন থেকে ওই সুরটা শুনলো, যে সুরটা ওই যে মেয়েটা গাইতেছিল যে ওই রুমের ভেতরে, জাস্ট লাইক দ্যাট, এবং ওই মেয়েটার কণ্ঠেই, সেম কণ্ঠটা মনে হচ্ছে তাদের লিভিং রুম থেকে গাচ্ছে ওই সুরটা। তো রিফাতের সারা শরীর কাঁটা দিয়ে উঠছে, তার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, কাঁটা দিয়ে উঠছে, ভয় পেয়েছে সে, মানে এই সুর এখানে কিভাবে আসছে, কারণ সে কিন্তু মানে ইন দ্য মিলি সেকেন্ড সে ভাবতেছে যে এটা এমন হতো যে আমি এখানে গিটারে বাজাইছি অ্যাম্পে, ওই শব্দটাকে শুনছে, সে এটা গাইছে, বাট আমি তো হেডফোনে করছি কাজটা, ওইখানে থেকে কে ওই সেম সুরে গাবে, আর ওই মেয়েটার কণ্ঠ কেন, আমাদের বাসায় তো কোনো মেয়ে আসার কথা না। তো এটা মিলি সেকেন্ডে ভাবছে রিফাত, ভেবে সে তাড়াতাড়ি ওই হাতে যে পাউরুটি আর আপেল ধরে রাখছিল আর জুসটা একাতে, সবকিছু পাশে যে তার টেবিল, কম্পিউটার টেবিলের উপর রেখে সে দৌড় দিয়ে যে মানে দৌড় দিয়েছে, কিন্তু খুব সাউন্ড করে নাই, দৌড় দিয়েছে সে, তার দরজাটা আস্তে করে খুলে সে ওইদিকে তাকাইছে, ড্রয়িং রুমের দিকে। সে স্পষ্ট শুনতেছে ড্রয়িং রুম থেকে ওই সুরটা আসতেছে, যে কণ্ঠে, খালি কণ্ঠে কেউ সুরটা করতেছে, ড্রয়িং রুম থেকে শুনতেছে সে একদম স্পষ্ট। মানে রিফাত এত ভয় পাইছে বলার মতো না, সে কয়েক সেকেন্ড তাকায় দেখার চেষ্টা করছে যে ওই জায়গায় কে আছে, বুঝতে পারতেছে না, মনে হচ্ছে কাউচের ওই পাশ থেকে কেউ শুটটা করতেছে। একটু পরে টুস করে তাদের ডাইনিং স্পেসের লাইটটা নিভে গেল, সাথে সাথে রিফাত টপ করে তার দরজাটা লাগাই দিল। তার রুমের বাতি কিন্তু নিভে নাই, তার রুমে কিন্তু ওই যে জ্বলতেছে, তার টেবিল ল্যাম্প জ্বলতেছে। সে তাড়াতাড়ি তার রুমের ছিটকে নিয়েও লাগাই দিল, ভয়ে ভয়ে একদম সে মানে থরথর করে কাঁপতেছে রিফাত মনে মনে, যে ঘটনাটা কি ঘটলো। সে তাড়াতাড়ি মানে কি খাবে কি করবে কোনো ঠিক ঠিকানা নাই, সে মানে তাড়াতাড়ি দ্রুত ওই তার যে অরেঞ্জ জুস ছিল সেটা সে এক চুমুকে খেয়ে ফেললো, খালি পেটে এটা খাওয়া উচিত হয়নি, তারপরও খাইছে সে। তারপর সে দৌড় দিয়ে যে তার যে রুমের বারান্দার দরজা বন্ধ করে দিল, জানলা বন্ধ করে দিল,
ওই সুরটা কিন্তু এর মধ্যে থেমে গেছিল, কিন্তু সে যখন দরজা জানালা বন্ধ করছে সুরটা আবার শোনা যাচ্ছে, ঠিক ওই ড্রয়িং রুম থেকে আসতেছে। তো রিফাত অনেক ভয় পেয়েছে। সে ওই তার যে আপেল আনছিল, পাউরুটি আনছিল, ওগুলো ধরার নামই নিল না। সে লাফ দিয়ে তার বিছানার কাছে যে গিটার আর ওগুলোকে পাশে রেখে দিল, একদম মানে নামায় রাখলো, নামায় রেখে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়লো। বিছানায় শুয়ে সে তার কমফোর্টার গায়ের উপর টেনে চুপচাপ শুয়ে আছে, শোনার চেষ্টা করতেছে যে ওই শব্দটা পায় কিনা। ওই সুরটা থেমে গেছে, আবার সুর নাই, মানে একদম নীরব, ঝিঝি পোকার ডাক। তো রিফাত অনেক ভয় পাইছে, তার মাথায় কাজ করতেছে না এই সুর তার ঘরে তার ড্রয়িং রুম থেকে কে করতেছে। তো রিফাত ভয়ে চোখ বন্ধ করে দোয়া পড়তে পড়তে শুয়ে পড়ছে, মানে একদম চোখ বন্ধ করে দোয়া পড়তেছে আর গায়ের মধ্যে কমফোর্টার টেনে। মনে মনে চিন্তা করতেছে জিনিসটা খুবই ভৌতিক, আর আমি কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স পেতে চাই না, মানে এটা মনে হচ্ছে আমার কাছে হরর মুভির মতো। এই চিন্তা করে সে দোয়া পড়তে চাচ্ছে, আমি জানি এগুলা কিছু না দেখি, এগুলো চিন্তা করে চোখ বন্ধ করে শুয়ে রয়েছে আর দোয়া পড়তেছে। এরকম একসময় সে ঘুমায় গেছে। তার ঘুম এক সময় ভাঙলো, ঘুমের মধ্যে সে কোনো দুঃস্বপ্ন দেখতেছিল, সেটা মনে করতে পারে না যে কি দেখতেছিল, বাট দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভাঙছে। এবং ঘুম যখন ভাঙছে সে একটা শব্দ শুনতেছিল, কেমন জানি ক্র্যাচ ক্র্যাচ, যে পোকা যেমন গাছ কাটলে যেরকম সেরকম একটা শব্দ হচ্ছে ঘরের মধ্যে। এবং সে তাকায়, উঠে তাকায় দেখে তখনও শব্দ হচ্ছে ক্র্যাচ ক্র্যাচ, আর ঘরের মধ্যে অন্ধকার। তো রিফাত যখন ঘুমাইছে তখন কিন্তু ঘরের মধ্যে তার টেবিল ল্যাম্প জ্বলতেছিল, কিন্তু এখন অন্ধকার পুরো। রিফাত প্রথমে ভয় পেয়েছে এবং ক্রাচ ক্রাচ করে শব্দ হচ্ছে, একটা মানে কাট কাটে না পোকা, সেরকম কাট কাটা পোকার মতো শব্দ। তো রিফাত ফার্স্টে চিন্তা করছে ইলেকট্রিসিটি চলে গেছে মনে হয়, আর হয়তো রাতের বেলা এত রাতে জেনারেটর অন করে নাই, ওই বিল্ডিং এ জেনারেটর ছিল, তো মনে করছে যে বিল্ডিং এর যে লোক তারা জেনারেটর অন করে নাই, ইলেকট্রিসিটি চলে গেছে। কিন্তু এই যে ক্রচ ক্রচ শব্দ কিসের হচ্ছে কাট কাটার মতো। তো সে আস্তে করে মানে তার মুখের সামনে সে কমফোর্টার টেনে নিছিল, মানে এই গরমের মধ্যে কিন্তু সে ঘেমে গেছে, ঘেমে আছে। সে আস্তে করে কমফোর্টারটা সরায় দেখে যে তার শরীর ঘেমে আছে, আর ঘরের মধ্যে কেমন জানি একটা পরিবেশ, ফ্যান ঘুরতেছে কিন্তু একটা গুমোট একটা পরিবেশ ঘরের ভিতরে। সে ফিল করে সে ছাড়াও ঘরের মধ্যে আর কেউ আছে, এটাতে তার সারা শরীর একদম কাটা দিয়ে যায়। সে চিন্তা করে ঘরের মধ্যে কে আছে। সে আস্তে করে মাথাটা একটু সরায় দেখার চেষ্টা করে, তার কেন জানি মনে হচ্ছে অন্ধকারে দেখা যাচ্ছে না, এই জানলার ওই পাশে যে রাতের আলো এসে পড়ছে এটাতে তার বিছানার পাশে খানিকটা আলোকিত হইতেছে। তার কাছে মনে হচ্ছে যে তার যে পড়ার টেবিল, কম্পিউটার টেবিলটা, তার পাশে কেউ বসা, কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু একটা অস্তিত্ব টের পাচ্ছে, মানে রিফাত একটা অস্তিত্ব টের পাচ্ছে। তো সে ভয়ে মানে প্রচন্ড ভয় পেয়েছে রিফাত, মানে জমে যাওয়ার মতো অবস্থা, তার কিছু করার নেই, প্রচন্ড ভয় পেয়েছে। এবং তার এমন একটা প্রেশার হচ্ছে জল বিয়োগ করতেই হবে, মানে এর কোনো উপায় নেই, তার প্রচন্ড জল বিয়োগের প্রেশার হচ্ছে। এখন ভয়ে মানে সে কাঁপতে কাঁপতে বিছানা থেকে উঠছে, কিছু করার নাই। সে হেঁটে আন্দাজে অন্ধকারের মধ্যে সে বুঝতেছে যে তার রুমের বাথরুমের দরজায় ওই জায়গায়, যে বাথরুমের দরজার কাছে গেছে, গিয়ে বাথরুমের লাইটের সুইচটা টিপ দিছে। সুইচ টিপ দেওয়ার সাথে সাথে ভেতরে বাতি জ্বলে উঠছে। তো বাথরুমের ভেতরে যে বাতি জ্বলছে, নিচের যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বাতিটা দেখা গেল তার কাছে ওই যে একটা অদৃশ্য অনুভূতি ছিল রিফাতের, মনে হচ্ছিল ঘরে কেউ আছে, অনুভূতিটা টাস করে চলে যায় ওই বাতিটা জ্বালার পর। রিফাত একটু হাঁপ ছেড়ে বাঁচে, সে আস্তে করে বাথরুমের দরজা খুলে বাথরুমে ঢুকে বাথরুমের দরজাটা সে লাগায় সে তার মতো তাড়াতাড়ি কল পানি ছেড়ে তার মুখে পানি ছিটা দেয়। তারপর সে তার কাজ সেরে সে ভালো মতো তার হাত ধুচ্ছে, মুখ ধুচ্ছে, চিন্তা করছে হাত মুখটা ভালো মতো ধুই। তো হাত মুখ ধুচ্ছে, কলের তো একটা সাউন্ড পানির পড়তেছে, এখানে রাতের একদম নিস্তব্ধতার মধ্যে কলের পানির সাউন্ড বেশ লাউড মনে হচ্ছে। এর মধ্যে তার কাছে মনে হলো সে জানি কোথায় শব্দ পাচ্ছে, সুরের মতো শব্দ, নারী কণ্ঠে। তো রিফাতের কিন্তু শরীর কেঁপে উঠে, মানে একদম মানে ভয় পেয়েছে সে, প্রত্যেকে নারী কণ্ঠের গানের শব্দ আসতেছে। তো সে আস্তে করে কলটা বন্ধ করার সাথে সাথে টের পায় যে তার ঘরের ভেতরে কেউ ওই সুরটা ভাসতেছে মুখে, ওই যে সেই মেয়ের কণ্ঠে। রিফাত মানে ভয়ে কি করবে সে বলতে পারতেছে না, মানে তার মানে শরীর পুরো জমে গেছে, সে কাঁপতেছে থরথর করে, সে কি করবে বুঝতে পারতেছে না। তো রিফাত চিন্তা করতেছে যে সে কি ঘর থেকে মানে এই বাথরুম থেকে বেরোবে, এই সাহস তার আর হচ্ছে না। ঠিক এই সময় সে শব্দ পেল যে তার বাথরুমের দরজার মধ্যে কিরকম ঘষতেছে কিছু, মানে ওই যে কাইন্ড অফ লাইক যদি হাতে নখ দিয়ে টানে টর্ট করে শব্দ হয়, বাথরুমের দরজা এই শব্দটা হচ্ছে। রিফাত 2 পা পিছায়, ওখানে একটা বাথটাব ছিল, বাথটাবের পাশে বসে পড়লো সে ভয়ে। সে শব্দ পাচ্ছে বাথরুমের দরজারই পাশে, ওই সুরটাও পাচ্ছে, এই শব্দটাও পাচ্ছে, নখ দিয়ে দরজার মধ্যে আঁচড় কাটার। ভয়ে কাঁপতে কাঁপতে সে মানে তার সেন্স হারায় ফেলবে, এরকম সময় সে আজানের শব্দ শুনলো। হঠাৎ বেশ জোরে লাউড শব্দ হয়েছে কাছেই। এই শব্দটা হওয়ার সাথে সাথেই এই যে স্ক্র্যাচ বা ওই সুর সব থেমে গেছে, কিচ্ছু নাই। তো রিফাত মানে থরথর করে কাঁপতে কাঁপতে বাথরুম থেকে বেরোইছে, দরজা খুলছে, দেখছে রুমের মধ্যে একদম নর্মাল রুম, স্বাভাবিক।
তো সে গেল, যে দেখলো যে তার ওই যে টেবিল ল্যাম্প ওইটা নিভানো, সেটা জ্বালাইলো টেবিল ল্যাম্প। চালানোর পর খুব আশ্চর্যজনক ব্যাপার যে তার টেবিলের উপর যে অ্যাপল রাখা ছিল, অ্যাপলটা নাই। পাউরুটির পিস দুইটা আছে, বাট অ্যাপলটা ওখানে নাই। মানে খুবই আশ্চর্যজনক ব্যাপার। তার রুমে কে ঢুকছে, ছিটকানি লাগাই দিছিল সে। রুমে যে ঢুকে কিন্তু সে ছিটকানি লাগাইছিল। বাতিটাই বা কে নিভাইছে, অ্যাপলটাই বা কই? তো তখন সে দেখে তো মানে ভয় পাইছে, প্রচন্ড ভয় পাইছে। সময় আদানো হচ্ছে। তো রিফাত মানে ওই দিন অনেকদিন পর ভয়ে ভয়ে সে তাড়াতাড়ি আবার বাথরুমে যায়, ওযু করে এসে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ পড়ে সে অনেকক্ষণ বসে থাকে। বসে ওই যে সেই যতটুকু দোয়া দুরুদ শিখছিল জীবন, ওগুলো পড়ে। পড়ে চিন্তা করে যে মানে আমি আজকে বেরোলে আজকে আলাপ করবো কারোর সাথে। তো যখন মানে মোটামুটি দিন হয়, ওর ঘুম আসতেছিল অনেক, কিন্তু ঘুমাইতে পারে না ভয়। কারণ তাদের বাসায় যে ওই বাকি যে দুইজন রুমমেট আছে, ওরাও খুব একটা বেরোয় টেরোয় না, এরকম ঘর মানে মোটামুটি এরকম নীরবই থাকে। তো সে ভয় ওই দিন আর করতেছিল না। যখন বেলা একটু হয়েছে, তার ইউনিভার্সিটি যাওয়ার সময় সে রেডি হয়ে বের হয়ে গেছে। তো বের হয়ে যায় সে ওই ক্যাম্পাসে, তাদের এক বড় ভাই ছিল, উনি আবার একটু প্র্যাকটিসিং মানুষ। রিফাত ওনাকে চিন্তা আগের থেকে। তো ওনার কাছে যায়, ওনাকে খুঁজে বের করে। খুঁজে বের করার পর বলে যে ভাই আমার তো একটা সমস্যা হয়েছে। তো বড় ভাই বলে কি ব্যাপার? বলে যে এরকম এরকম হয়েছে, আমি এরকম এরকম শুনছিলাম, এই এখন আমার কাছে জিনিসটা মনে হচ্ছে এটা না, স্বাভাবিক না, অতিলৌকিক জিনিস। তো বড় ভাই বলে যে অবশ্যই এটা অতিলৌকিক জিনিস, তুমি যা বলছো এটা যদি সত্যি হয়, বলে আমি আপনারা কেন মিথ্যা বলবো? বলে না, তুমি মিথ্যা বলো নাই, আমি বলছি না তুমি মিথ্যা বলছো। যদি এরকম কিছু হয় তো এটা অবশ্যই অতিলৌকিক। একটা জিনিস হতে পারে রিফাত, যে এটা তোমার কল্পনাও হতে পারে, তুমি হয়তো ফ্যান্টাসাইজড হয়েছো ওই প্র্যাকটিস প্যাডে, যে কাউকে দেখছো, দেখে হয়তো তুমি। রিফাত বলে ভাই প্লিজ আমাকে এটা বলেন না, আমি এরকম না, আমার মাথায় এরকম আসার কথা না, ওরকম কাউকে দেখি নাই আমি। ওই দিন ওই জিনিসটাই ওখানে হয়েছে। তখন সে বড় ভাই বলে আচ্ছা তাহলে এটা ভাবার বিষয়, মানে মানে তোমার সাথে কিছু একটা হয়তো আসছে ওখানে, তোমাকে ফলো করতেছে এবং তোমার সাথে ওইটা আছে আশেপাশে, তোমার সাথে কোনোভাবে ওইটা কানেক্টেড হয়ে আছে এবং ওইটা তোমার সাথে ওই জায়গা থেকেই অ্যাটাচ হয়েছে, তোমার সেই প্র্যাকটিস প্যাড থেকে আসছে এবং এই কাহিনী। এবং তুমি ওই সুরটা তুলে ঠিক করো নাই, তোমার মিউজিকের ওই সে তোমার গিটারে ওইটা তুলে ঠিক করো নাই, ইটস নট রাইট। তুমি আবার এটা তুলছো, তোমার মাথায় নিশ্চয় এখনো আছে? রিফাত বলে যে হ্যাঁ আমার মাথায় তো এখনো ঘুরে ভাই সুরটা। বলে ইটস নট রাইট, তোমাকে অ্যাকচুয়ালি যেটা করছে কোনো মানে অন্য এন্টিটি, তার কোনো সুর তোমার মাথায় ঢুকাই দিছে। হ্যাঁ, এই জিনিসগুলো তো তাদের স্পেশাল একটা অ্যাবিলিটি আছে এগুলার। যাই হোক, এখন কি করবো, তোমারে দেখি তোমারে নিয়ে যাই কোনো একজন আরেকজনের কাছে, সেখানে নিয়ে তোমার রুকাইয়া করা যায় কিনা। তো রিফাতকে নাকি নিয়ে গেছিল মানে ওই বড় ভাই, তাদের এক বড় ভাইয়ের কাছে, যিনি আবার মানে এইসব ব্যাপারে খুব ভালো জানেন, রুকাইয়া টুকাইয়া ভালো জানেন, রাকি উনি। ওনার কাছে নিয়ে গেছিলেন। তো উনি নাকি রিফাতকে দেখেই মানে ধারণা করে নেন, বলে যে ওকে দেখেই মনে হইতেছে যে ওর মানে চেহারার মধ্যে যে সাইন গুলো আসছে যে হিজ বিন পজেসড, ওরে পজেস করা হয়েছে। তো যাই হোক, ওকে রুকাইয়া করতে হবে। তো রিফাতকে নিয়ে বসেন ওনারা এবং ওই দিন রুকাইয়া করেন আসরের পরে, নিয়ে বসে রুকাইয়া করে। রুকাইয়া করার পর নাকি রিফাতের মনে নাই, কিন্তু রিফাত কথা বলতেছিল, ওই বড় ভাই বসে ওনাকে যখন নাকি ওনার সামনে দোয়া দুরুদ পড়া শুরু করে, এতটুকু মনে আছে, এরপর নাকি রিফাতের কিছু মনে নাই। তো রিফাতের যে বড় ভাই ছিল, তার নামও সে বলে নাই, রিফাত বলবে না, এগুলা সবকিছুই সে রাখছে, উজ্জ্ব রাখছে। বলছে যে সে বড় ভাই যে ছিলেন, তিনি নাকি পরে রিফাতকে বলছেন রিফাতের উপর নাকি ওইটা হাজির হয়েছিল এসে, এবং একদম স্পষ্ট কথায় বলছে এরকম যে সে ওখানে থাকতো, সে ওই জায়গায় ঘোরাফেরা করতো এবং যখন ওখানে মানুষ পড়তো, ছেলেমেয়েরা ওখানে সে পড়তো তাদের সাথে, এবং ওখান থেকে সে নাকি অনেক ছেলেকে পছন্দও করছে, এরকম তাদেরকে আসরও করছে সেখান থেকে সে। এবং সে একটা ফিমেল, সে নাকি ওই প্রতিনিয়ত সেই মিউজিক প্যাডে ওখানে বসে থাকে, তার খুব প্রিয় হচ্ছে মিউজিক, ওখানে যে মেটাল মিউজিক গুলা চর্চা হয় যেটা তার খুব ভালো লাগে, মানে সে খুব পছন্দ করে ওই গানগুলো যে গাওয়া হয়, গানগুলো তার খুব পছন্দ, গানের লিরিক গুলো তার খুব পছন্দ। তো রিফাত যেই মিউজিক গুলা করে সেটাও তার ভালো লাগে। যাই হোক, সে মানে এর আগেও রিফাতকে দেখছে, তো ওই দিন নাকি সে রিফাতকে পজেস করছিল। তো যাই হোক, ওই বড় ভাই তখন তার মতো জিনিসপত্র তিনি করেন, তার মতো রিচুয়াল মেনটেন করেন, করে ওইটাকে রিফাতের থেকে আলাদা করে দেন। বলে যে না, তার কখনো পারবা না, ওর আসতে পারবা না তার কাছে, মানে তার থেকে আলাদা করে দেন তিনি। করে দিয়ে রিফাতকে পরে যখন রিফাত আবার যখন তার হুঁশ পেলে, রিফাত নাকি হুঁশ পেলে দেখে যে সে ওই একটা ওনার ওই বড় ভাইয়ের একটা ছিল, ডিভাইন ছিল, সেটার মধ্যে সে শুয়ে আছে। যাই হোক, রিফাত উঠে বলে কি হয়েছে, বলে যে আমার ঘুম আসছিল অনেক। রিফাত বলছে আমার ঘুম আসছিল অনেক। যাই হোক, রিফাতকে তারপরে বড় ভাই বলে দেয় যে এই আমল করতে হবে, এই করবা, 5 ওয়াক্ত নামাজ মাস্ট পড়বা তুমি, তোমার উপর কিন্তু নজর আছে। আর পারলে ওই প্র্যাকটিস প্যাটার যেও না, হ্যাঁ ওই প্র্যাকটিস প্যাটার যেও না। আর তুমি সবার ব্যক্তিগত ব্যাপার, কে কোনটা করে, মিউজিক করে কি করে, তার ব্যক্তিগত ব্যাপার, যা করবা জীবনে বুঝে শুনে করো। তুমি যদি ধর্মকর্ম প্র্যাকটিস করো, এভাবে দেখে শুনে যেখানে যেরকম ইনস্ট্রাকশন আছে সেগুলো ফলো করো।
এগুলা বলে বড় ভাই তাকে বলে যে, আচ্ছা ঠিক আছে, বিদায় নেয়। আর বলে যে কোনো সমস্যা হলে তুমি যোগাযোগ করো আমার সাথে, তুমি যদি এই ধরনের ভয়টা পাও। আর ভয় পেও না, দোয়া পড়বা সময়। তাকে দোয়া শিখায় দেয়, বলে এই সূরাগুলো মুখস্থ করবা যদি না পারো। তো রিফাত আসে ওই বড় ভাইয়ের কাছ থেকে, এবং রিফাত মোটামুটি মেনে চলার চেষ্টা করে। এরপর থেকে রিফাত আর কখনো ওই যে নামাজ পড়া থামায় নাই, সে সবসময় নামাজ পড়ে 5 ওয়াক্ত, এবং বলছে যে আর ওরকম ভয় পায় নাই। রিফাত আর ওই প্র্যাকটিস প্যাটে আর কখনো যায় নাই, সে যেত না, যেহেতু তাকে মানা করছে বড় ভাই, যেত না। তার কাছে মাঝে মাঝে মনে হতো যে তার আশেপাশে কিছুর একটা আবির্ভাব ঘটে, এটা রিফাত মনে হতো। যখনই সে ওইটা হতো তখনই সে দোয়া পড়তো, দোয়া পড়ে শরীর বন্ধ করে ফেলতো। এরপর থেকে আর এরকম হয় নাই। এর মাঝে অনেক বছর চলে গেছে। রিফাত এখন আর মিউজিক করেন না, তিনি প্রফেশনাল জীবনে আছেন, ব্যবসা করেন, বিয়ে করছেন, সন্তান আছে। এরকম কিছু আর তিনি দেখেন নাই। তবে একবার তার কাছে কেন জানি মনে হয়েছিল, এই বেশি দিন না, 2-3 বছর আগে, তারা হাজবেন্ড ওয়াইফ আর বাচ্চা নিয়ে তিনি ছিলেন একটা রুমে। তার কাছে কেন জানি হঠাৎ মনে হয়েছিল রাতের বেলা উঠে যখন তিনি পানি খেতে যান, ঠিক আগের মতো সেই ফিলটা একটু হয়েছিল যে তাদের যে আরেকটা রুম আছে, সেকেন্ড বেডরুম, ওই পাশে, ওখানে কেউ থাকে না, জাস্ট বিছানা রাখা, কেউ যদি আসে থাকে। তার কাছে মনে হয়েছিল যে ওই বেডরুমে কেউ একজন আছে, সেরকম একটা ফিল পাইছিল। যাই হোক, সাথে সাথে নাকি রিফাত দোয়া পড়ে সে আস্তে করে ঘরে এসে লাগায় দেয়, বা ঘরের মধ্যে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ছিটকানি লাগায় দেয়। আর ওই দিন রাতে ঘর থেকে আর এমনি বের হয় নাই। তো এরপর আর কিছু হয় নাই নর্মালি। তো রিফাত বলছে যে অনেক সময় কিন্তু হয়, মানুষের আশেপাশে দিয়ে অনেক এনার্জি এরকম চলাফেরা করে। তো সে যেহেতু জীবনে এই জিনিসটার সাথে একবার তার এরকম একটা এনকাউন্টার হয়েছে, এরকম কিছু আশেপাশে আসলে সে বুঝতে পারে। তো যাই হোক, এই ছিল রিফাত মাহতাবের ঘটনা। এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি শুনে আমার নিজের কাছেই খুব গা ছমছমে মনে হচ্ছিল। কেননা এই ঘটনাটির যেই জায়গা, এই জায়গাতে আমি নিজেই গিয়েছিলাম, আমার সাথে আমাদের টিম মেম্বাররা ছিল। দিনের বেলাতেই আমাদের গা ছমছম করছিল, রাতের বেলাতে এই জায়গার অবস্থা কেমন হতে পারে একবার ভাবুন। এমন একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ ইয়ামিন হোসেন ফরাজি। উনি একজন সেনা সদস্য। ওনার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামে। ওনাদের দেশের বাড়ি ওখানে হলেও ওনার খুলনাতে কিন্তু দীর্ঘ সময় ছিলেন। মূলত সেই সময়ের একটি ঘটনা। ওনার বাবা চাকরি সূত্রে খুলনার খালিশপুরের ক্রিসেন্ট জুট মিলের স্টাফ কোয়ার্টারের রজনীগন্ধা কলোনিতে থাকতেন। ক্রিসেন্ট জুট মিলের কলোনির 3টি এলাকা ছিল। প্রথম এলাকাটিকে পাকা লাইন, তারপর কাঁচা লাইন, তারপর রজনীগন্ধা কলোনি। রজনীগন্ধা কলোনির অবস্থান ছিল একদম ভৈরব নদীর তীরে। সেখানেই কিন্তু এই ফরাজি ভাইয়ের জন্ম। সেখানেই ওনার শৈশবকাল পার হয়েছে। শৈশবকাল পার হয়ে কৈশোর পার করে উনি যৌবনে পদার্পণ করেছেন। জুটমিলটা কিন্তু বন্ধ হয়ে গেছে, আর বন্ধ হয়ে যাওয়ার কারণে সেখান থেকে ওনার পরিবার খুলনার খালিশপুরের মেগার মোড় নামে একটা জায়গা রয়েছে, সেখানে থাকছেন। আর ওনার দেশের বাড়ি বাগেরহাটে। ক্রিসেন্ট কলোনিতে এখন গুটি কয়েক জনবসতি আর ঝোপ জঙ্গল ছাড়া কাউকে ওভাবে দেখা যায় না, যেটা আমরা নিজেরাও দেখেছি। কলোনিতে থাকাকালীন উক্ত এলাকার বিভিন্ন ভৌতিক ঘটনা লোক মুখে ওনারা শুনেছেন, এমনকি উনি নিজেও কিছু দেখেছেন। প্রথম যে ঘটনাটি শেয়ার করবো, এই ঘটনাটা সাল 2013। তখন উনি ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর স্টুডেন্ট। ওনাদের এলাকা রজনীগন্ধা কলোনির পাশেই ছিল, ওনাদের যে এলাকাটাই রজনীগন্ধা কলোনির পাশে ছিল প্লাটিনাম জুট মিলের একটি জেটি। সেখানে বড় বড় নৌকা, ট্রলার বোঝাই করে পাট আসত। জেটির উপর দিয়ে দিনের বেশিরভাগ সময় কলোনির বিভিন্ন এলাকা থেকে আসা কিশোর যুবকের দল জেটির উপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে গোসল করত। একদিন উনি সকালবেলা কোচিং এ যাওয়ার পর শুনতে পান ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, যার নাম হচ্ছে খোকন, সে ওই জেটির ওখান থেকে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে। জেটির উপরে যে ক্রেনটি ছিল সেটা যেন পানিতে পড়ে না যায়, এই জন্য সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা বড় লোহার পাত জেটির সাথে সংযুক্ত ছিল। খোকনের পা ছিল কর্দমাক্ত ও ভেজা। সে ওই লোহার পাতের উপর দাঁড়িয়ে পানিতে লাফ দেওয়ার আগেই নাকি পা পিছলে লোহার পাতের উপরে সে পড়ে। তার মাথা ওই লোহার পাতে আঘাত লেগে ফেটে গিয়ে রক্তারক্তি হয়ে যায়। ওই অবস্থাতেই সে জেটির উপর থেকে পানিতে পড়ে যায়। কিছু লোকজন সেখানে গোসল করছিল, তারা সেখানে ডুব দেয় খোকনকে খোঁজার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়। পরবর্তীতে ডুবুরি আনা হয়, ডুবুরিও তাকে খুঁজে পায়নি। সকাল 10টার দিকে ঘটনা ঘটে। দুপুর 1:30টার দিকে একজন
একজন পরহেজগার ব্যক্তি, উনি আল্লাহর নাম নিয়ে দোয়া কালাম পড়ে ওই জেটি সোজা পানির তলদেশে তাকে খোঁজার উদ্দেশ্যে ডুব দেন। এদিকে অনেক সময় হয়ে যায়, ওই বৃদ্ধা আর ওঠে না, অর্থাৎ ওই লোকটা একটু বয়স্ক ছিল আর কি, উনি ওঠে না। ঘটনা কি, অনেকক্ষণ পরে এই খোকনকে উনি তুলে নিয়ে ওঠেন। এত সময় কিন্তু কোনো মানুষের জীবিত থাকার কথা নয়। উনি যখন ওঠেন তখন বলেন, দ্রুত একে হসপিটালে নিয়ে যাও, ওই এখনো জীবিত আছে। তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এই খোকনকে মৃত ঘোষণা করে। ঘটনাটা আসলে কি, তখন ওই লোকটি এই বিষয়টা শেয়ার করেন। উনি বলেন, উনি যখন ডুব দিয়েছেন, ডুব দিয়ে খুঁজছেন, একটা পর্যায়ে দেখেন যে ওই জায়গায় পানি নাই, উনি নিঃশ্বাস নিতে পারছেন। আর সেখানেই এই খোকনকে মাটির উপর শুইয়ে রাখা হয়েছে, আর তার বুক বরাবর একজন বৃদ্ধা মহিলা সে ধ্যান করছে। ওই লোকটি তাকে গিয়ে সালাম দেন। ওই বৃদ্ধা চোখ খোলেন, সালামের জবাব নেন, বলেন যে এই বাচ্চা ছেলেটাকে আমাকে দিয়ে দিন, তার মা বাবা কান্নাকাটি করছে। তখন ওই বৃদ্ধা বলেন যে আমি ধ্যান করছিলাম, ও বারবার এখানে লাফালাফি করছিল, আমার ধ্যান ভঙ্গ করেছে, এই জন্য ওকে এরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে আমার কাছে নিয়ে আসছি। ও এখনো জীবিত আছে, তবে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করো না, ও নিয়ে গেলে কিন্তু মারা যাবে। ও যদি আমার কাছে থাকে তাহলে ভালো থাকবে, আমি এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু যদি উপরে উঠাও তাহলে মারা যাবে। তখন ওই লোকটা চিন্তা করেন যে আল্লাহ যদি তার হায়াত লিখে রাখেন তাহলে সে বাঁচবে, আর যদি না হয় সে মারা যাবে। তখন ওই লোকটা বলেন যে আপনি ওকে দিয়ে দিন, ওর মা বাবা কান্নাকাটি করছে, তার লাশটাও তো তারা কবর দিতে চায়, ছেলের কবরটার কাছে তো যেতে চায়, যদি এখানে থাকে তাহলে কি সেটা সম্ভব, ওকে দিয়ে দিন। তখন উনি বলেন বুঝো কিন্তু। তখন ওই বৃদ্ধার অনুমতি সাপেক্ষেই তার সামনে থেকেই তাকে নিয়েন। তবে ওই হুজুর যিনি পরহেজগার ব্যক্তি, যে বৃদ্ধা উনি ওইখানে ডুব দিয়েছিলেন, উনি বুঝেছিলেন যে ছেলেটা তখনও জীবিত আছে। এরপর উনি উপরে উঠান। এরপর তো যেটা হলো সেটা আমরা বললামই, যে ছেলেটা মারা গেল। ওই বৃদ্ধা উনাকে সতর্ক করেছিলেন যে এইখানে উনি ধ্যান করেন, এইখানে এইভাবে লাফালাফি ছাপাছাপি করলে ওনার ধ্যানে অসুবিধা হয়, এরপর যদি কেউ এগুলো করে তাহলে কিন্তু উনি আরো ভয়ঙ্কর প্রতিশোধ নেবেন। একে তো উনি জীবিত ছেড়ে দিয়েছিলেন, কিন্তু বাঁচতে পারেনি ছেলেটা, কিন্তু এরপর আর কাউকে জীবিত ছাড়বেন না। প্রিয় লিসেনার্স, এই যে জায়গাটায়, এই জায়গাটায় আমি, রাকিব, আমাদের রবি ভাই, আমরা কিন্তু গিয়েছিলাম, আমরা দেখেছিলাম এই যে ক্রেনটা, এটা কিন্তু আমরা দেখেছিলাম আছে, সম্ভবত এটাই সেই ক্রেন হবে যে ক্রেনটার কথা ফরাজি ভাই বলেছেন। আমরা দেখেছিলাম যে একটা ক্রেন ওখানে এখনো আছে, একটা জেটির উপরে রাখা। তা আমাদের ধারণা যে এটা সেই ক্রেনটাই হবে যেটার কথা উনি বলেছেন। এবার আসেন আর একটা ঘটনায় যাই। ওনাদের ক্রিসেন্ট কলোনিতে একটি বড় ড্রেন রয়েছে, যেটা ওই যে পাকা লাইন বললাম না, যে তিনটা কলোনি, পাকা লাইন, কাঁচা লাইন, এরপর রজনীগন্ধা কলোনি, ওই পাকা লাইন হতে এসে কাঁচা লাইন হয়ে ক্রিসেন্ট স্কুলের পাশ দিয়ে রজনীগন্ধা কলোনি হয়ে নদীতে মিশেছে। আমরা এই জিনিসটাও দেখেছি, তবে এখন তো অনেকদিন হয়ে গেছে, আমরা দেখলাম যে অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি। তবে এই জায়গাটার পাশ দিয়ে আমাদের যাওয়া হয়েছে। নদী এবং ড্রেনের মিলনস্থলে একটি পাবলিক টয়লেট ছিল। ওনাদের এলাকার এক বড় ভাই, তার নাম হচ্ছে সাদ্দাম। এই সাদ্দাম ভাই একদিন গভীর রাত্রে সেই ওয়াশরুমে গিয়েছেন, গিয়ে শুনতে পান ড্রেনের ভেতর দিয়ে কেউ একজন ধপাস ধপাস শব্দ করে হেঁটে যাচ্ছে। মনে হচ্ছে যে হাঁটছে, তার হাঁটার ফলে ড্রেনের পানি দুপাশে ছিটকে ছিটকে ড্রেনের দেয়ালে আছড়ে পড়ছে। শব্দ শুনে মনে হলো এই জিনিসটা আকারে অনেক বড়, তার শরীর অনেক ভারী। শব্দ অনুকরণ করে মনে হলো যে সে ড্রেন থেকে এই জিনিস মানে সে ড্রেন থেকে বের হয়ে ড্রেনের দেয়াল বেয়ে উপরে উঠলো। অনেক সময় ফুটবলাররা হাতে ফুটবল নিয়ে যেমন ড্রিবলিং করতে করতে হাঁটে, বা বাস্কেটবলাররা বল নিয়ে মাটিতে আঘাত করতে করতে এগিয়ে যায়, মনে হচ্ছে সেই জিনিসটা ড্রেন হতে উঠে হাতে কিছু একটা নিয়ে ধপাস ধপাস শব্দ করতে করতে চলে গেল। তো উনি ওয়াশরুমের কাজ শেষ করে যখন বাইরে বের হয়েছেন, ড্রামের উপরে যে স্ল্যাবগুলো রয়েছে, এই স্ল্যাবের মাঝে কিন্তু ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, ওই ফাঁকা স্থান দিয়ে ভেতরে টর্চ লাইট মেরেছিলেন, কিন্তু কিছুই দেখতে পাননি, আশেপাশেও কিছু দেখেন নাই। আর একদিনের ঘটনা, ওনার ক্লাসমেট যার নাম হচ্ছে মোস্তফা, এই মোস্তফার আম্মুর সাথে একটা ঘটনা ঘটেছিল, সময়কাল 2006 কি 2007। এটা ওই ড্রেন এবং ওয়াশরুম কেন্দ্রিকই ঘটনা।
উনি গভীর রাতে আনুমানিক রাত 1টার দিকে ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছেন। তখন উনি দেখতে পান নতুন শাড়ি গহনা পরা নববধূর সাজে একজন মহিলা ওই পাবলিক টয়লেটের সামনে দাঁড়িয়ে আছেন। তো ওনার বন্ধুরা আম্মু ভাবলেন যে এত রাতে এই অবস্থায় এই জায়গায় এইভাবে অসাড় হয়ে কেউ দাঁড়িয়ে থাকবার তো কথা নয়। তাছাড়া নতুন বিয়েও ওই সময় কারো হয়েছে, এই বিষয়টা তো উনি জানেন না যে এই এলাকায় বা এই কলোনির মধ্যে নতুন বিয়ে হয়েছে, এই বিষয়টা ওনার জানা নেই। বিষয়টা উনি অস্বাভাবিকভাবে মেনে নিয়ে ঘর থেকে বাইরে বের হন না। উনি ঘরের ভিতরে গিয়ে ওনার স্বামীকে বলেন যে এই ঘটনা একটু আসো তো। উনি যখন ওনার স্বামীকে নিয়ে বাইরে বের হয়েছেন তখন ওই জিনিসটা ছিল না। আর ওই ওয়াশরুমে গিয়েও কিন্তু একজনকে জিনে ধরেছিল, এরকম ঘটনাও নাকি রয়েছে। এরপরে আসি আর একটা ঘটনায়। ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব দক্ষিণ কোণের ওয়ালের বাইরে একটি কাঁঠাল গাছ আছে। অনেকে গভীর রাতের বেলা দেখেছে একটি লিকলিকে অবয়ব উল্টো হয়ে একবার গাছের উপরে উঠছে আর একবার নামছে। এমনটা অনেকেই দেখেছে, ভয়ও পেয়েছে। এরকম আরো অনেক ঘটনা এই ক্রিসেন্ট জুট মিলে রয়েছে, এমনটাই জানিয়েছেন ফরাজি ভাই। প্রিয় লিসেনার্স, এই ক্রিসেন্ট জুট মিলে আমরা গিয়েছিলাম অনুমতি নিয়ে। যাওয়ার পর মোটামুটি যেই জায়গাগুলোতে প্রবেশের অনুমতি রয়েছে সেই জায়গাগুলোতে আমরা গিয়েছিলাম। গা ছম